আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্স ক্লাসে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি স্টুডেন্ট যারা আছো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুই ব্যাচেরই হচ্ছে বেসিক সায়েন্স ক্লাসটা আছে। সো আজকে আমরা বেসিক সায়েন্স থেকে একটা ক্লাস করতে চলে এসেছি। ওকে, সো একটু লেট হয়ে গেল টেকনিক্যাল ইস্যুর কারণে, বাট তোমরা একটু দ্রুত জয়েন করে নাও, আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে, সো লেটস স্টার্ট। ওকে, আচ্ছা, কে কে জয়েন করেছো একটু দেখি। আজকে আমরা এমসিকিউ ক্লাস সলভ করব। কতজন জয়েন করেছো সেটা আগে একবার দেখে নিই। ওকে, ঠিক আছে। কে কোন কলেজ থেকে জয়েন করছো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা একটু জানাই দিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন অঞ্চলের মানুষ আমাদের ক্লাসগুলো বেশি দেখে, রাইট? আচ্ছা, সো আজকে বেসিক সায়েন্সের ক্লাস, আজকে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিদের ক্লাস। আমি আবারও বলছি, আজকে কোনো বিএসসিদের ক্লাস নাই, ঠিক আছে? ওকে, সো শুরু করি। প্রথম কোশ্চেনে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর অসমোসিস। এখন কি বলছে এখানে, যে নিচের কোনটা অসমোসিসের জন্য ট্রু, রাইট? এটাই তো জিজ্ঞেস করছে। এখন অসমোসিস বলতে আমি কি বুঝি সেটা যদি আমি না বুঝি তাহলে আমি বুঝবো না যে আসলে নিচের কোনটা সঠিক। সো আমার অসমোসিস কি সেটা আগে আমার জানতে হবে। অসমোসিস হচ্ছে একটা মুভমেন্ট। কিসের মুভমেন্ট? সলভেন্টের মুভমেন্ট। সলভেন্ট কি এখন, তাই না? সলভেন্ট কি? সলভেন্ট হচ্ছে যে জিনিসটা দ্রবীভূত হয় পানিতে, কিন্তু হচ্ছে সেই জিনিসটাকে সলভেন্ট বলতেছে। এগুলোর মুভমেন্ট যেখানে হবে কি, যে হচ্ছে একটা কি বলে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে, যেখানে হচ্ছে সবটা মানে ছাঁকনির কাজ যেরকমভাবে করে যে সবটা চলে আসবে না, কিছু জিনিস থাকবে যেগুলো চলে আসতে পারবে। যেমন আমরা যখন চা বানাচ্ছি, চা পাতি দিয়ে হচ্ছে যখন আমরা চাটা ছেঁকে নিচ্ছি, তখন কি আসতেছে, শুধু লিকুইডটা আসতেছে। চা পাতাটা কিন্তু ওই চা পাতার মধ্যে দিয়ে মানে ইয়ে দিয়ে আসতেছে না, তাই না? ওটা ভেদ করে আসতেছে না, তো শুধু লিকুইডটা আসতেছে। এরকম হচ্ছে যখন যে হচ্ছে একটা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে হচ্ছে দ্রবীভূত হচ্ছে, সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে যাচ্ছে, ইউজুয়ালি এটা ওয়াটার হয়ে থাকে। অসমোসিসের মাধ্যমে মুভমেন্ট হয় ওয়াটারের। হ্যাঁ, সলভেন্ট যে জিনিসটা সেইটার এক্সাম্পল হচ্ছে ওয়াটার। ওকে, তো এইখানে তাহলে আমরা বুঝলাম যে অসমোসিস জিনিসটা কি, যে লো কনসেন্ট্রেশনের একটা দ্রবণ থেকে হাই কনসেন্ট্রেশনের দ্রবণের দিকে ধাবিত হবে বা সলিউশনের দিকে যাবে, এবং এটা কোনো ক্যারিয়ার প্রোটিনের সাথে ইনভলভ হবে না। এই ইনফরমেশনটা যদি আমি মাথায় রাখতে পারি তাহলে আমি হচ্ছে বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অসমোসিস। ওকে, আচ্ছা, ওকে, এখন আমরা অপশনগুলো একটু দেখি। ইট রিফার্স টু মুভমেন্ট অফ সলিউটস। পেনটা চেঞ্জ করে নিই। ওকে, মুভমেন্ট অফ সলিউটস অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা কি বললো, যে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা মুভমেন্ট সলিউটের, যেখান থেকে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কনসেন্ট্রেশনের ঘনত্ব অনুযায়ী হচ্ছে এটা মানে মুভমেন্ট করে। আচ্ছা, পরের অপশনটা দেখি। রেফার্স টু মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউলস। রেফার্স টু মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউলস। আমি একটু আগেই বলছি যে হচ্ছে আমাদের অসমোসিস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা সলভেন্ট একটা কোনো প্রোডাক্ট বা যেমন ওয়াটার, এটা আমরা মুভমেন্ট করি, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাই, রাইট? সো তাহলে আমরা কিন্তু এটা অলরেডি বলে ফেলছি। ইট রেফার্স মানে এটা উল্লেখ করে যে মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউলস মানে কি, সলভেন্ট মলিকিউলসের মুভমেন্ট মানে চলন, এটা হচ্ছে রেফার করতেছে বা উল্লেখ করতেছে। সো আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার অলরেডি পেয়ে গেছি আমাদের ইনফরমেশনের সাথে। সো আমাদের যদি বেসিকটা ঠিক থাকে যে অসমোসিস বলতে আমি কি বুঝি, এটা যদি আমি বুঝি তাহলে আমার কিন্তু আর সব অপশন পড়ার দরকার আছে, দরকার নেই। তাহলে আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারবো যে এটাই কারেক্ট অ্যান্সার, রাইট? ওকে, সো নেক্সট অ্যান্সারটা দেখে নেই। ইয়েস, এবার হচ্ছে পরেরটায়, which of the following transport system does not require a carrier protein। আমি একটু আগেই বলছি
যে নিচের কোন সিস্টেমটা, এখানে প্রশ্ন করছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সপোর্ট সিস্টেম। অসমোসিস কিন্তু ওয়ান অফ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ট্রান্সপোর্ট সিস্টেম, হ্যাঁ, কারণ কি মুভমেন্ট, যেখানেই মুভমেন্ট হচ্ছে সেটাই ট্রান্সপোর্ট সিস্টেম হবে। ডু নট রিকোয়ার মানে যেটা হচ্ছে রিকোয়ার করে না ক্যারিয়ার প্রোটিন, মানে ক্যারিয়ার প্রোটিনটা ক্যারি করতেছে না। আমি কিন্তু একটু আগেই বলছি ডাজ নট রিকোয়ার ক্যারিয়ার প্রোটিন, রাইট? কারণ হচ্ছে অসমোসিস হচ্ছে কোনো প্রোটিন ক্যারি করতেছে না, ক্যারিয়ার প্রোটিন বা কোনো ক্যারি করে এরকম কোনো প্রোটিন সে হচ্ছে তার সাথে তার এই যে মুভমেন্টের মধ্যে ইনক্লুড করছে না। সে হচ্ছে ফ্যাসিলিটি দিচ্ছে ডিফিউশনে, প্রোটন পাম্পে, এছাড়া হচ্ছে আয়ন যদি এক্সচেঞ্জ করতে হয় সেক্ষেত্রে সে হেল্প করছে, কিন্তু কোনো ক্যারিয়ার প্রোটিন ক্যারি করছে না বা ক্যারিয়ার প্রোটিনকে হচ্ছে কোনো মানে এখানে ফ্যাসিলিটি দিচ্ছে না। সো তাহলে আমাদের কি হচ্ছে আনসারটা, কে দিচ্ছে না, আমি একটু আগেই বলছি অসমোসিস। এখন আমরা খুঁজবো যে অসমোসিস কোথায় আছে, এটা আমাদের একেবারে মুখস্থ থাকতে হবে যে কোনটা রিকোয়ার করে না ক্যারিয়ার প্রোটিন। এই কথাটা, এই বেসিক ইনফরমেশনটা আমার মনে থাকলে এটা নাথিং, এটা এমন কোনো কঠিন কিছু না, ঠিক আছে? আর হচ্ছে অসমোসিস কিন্তু ডিফিউশনকে ফ্যাসিলিটিস দেয়, ঠিক আছে? তারপরে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলো বা আয়ন এক্সচেঞ্জ বলো, অথবা হচ্ছে যদি আমি বলি প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলোতে কিন্তু ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকতেছে, ঠিক আছে? ওকে, সো নেক্সট এই যে অসমোসিস আমরা আনসার পেয়ে গেছি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ ইউজফুল মলিকিউলস অর আয়নস ইন কিডনি। রিঅ্যাবজর্পশন মানে কি, অ্যাবজর্ব করবে, পুনরায় অ্যাবজর্ব করা, রিঅ্যাবজর্পশন পুনরায় অ্যাবজর্ব করে অফ ইউজফুল মলিকিউলস অর আয়নস, হ্যাঁ, ইউজফুল মলিকিউলগুলো অথবা আয়নগুলো অ্যাবজর্ব করতেছে পুনরায় ইন কিডনিস অকার্স থ্রু, আচ্ছা, ইন কিডনিস মানে কিডনিতে যেগুলো হচ্ছে ইউজফুল মলিকিউল এবং আয়ন আছে সেগুলোকে আমি পুনরায় অবজার্ভ করতেছে, কোনথায় ঘটতেছে, অকার থ্রু মানে কিসের মাধ্যমে এটা ঘটতেছে, কোন মাধ্যমে, এই যে কিডনি যে আমাদের এই আয়নগুলো বা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট বা অ্যাসেনশিয়াল যে মলিকিউলসগুলো আছে এগুলো যে রিঅ্যাবজর্ব করছে, কোন পদ্ধতির মাধ্যমে করছে, এটা সব সময় মুখস্থ রাখতে হবে। এটাও একটা মুখস্থ বেসিক ইনফরমেশন। এখানে আসলে কি বলবো, এগুলো নতুন করে বোঝানোর মতো কিছু নাই। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমেই হচ্ছে কিডনি এই কাজটা করে থাকে, রিঅ্যাবজর্পশনের কাজটা করে থাকে, ঠিক আছে? সো এটা আরও কি করে থাকে, যেমন হচ্ছে মানে এই যে মলিকিউলস বা কোন কোন স্পেশাল মলিকিউলস এটা তো আমার জানতে হবে, যেমন হচ্ছে আমার গ্লুকোজ হইতে পারে আমার বডির, তারপরে অ্যামাইনো অ্যাসিড হইতে পারে, এই ধরনের যে এসেনশিয়াল যে ম্যাটেরিয়ালগুলো আছে বা ম্যাট্রিক্সগুলো আছে বা মলিকিউলস বলতে পারো, সেইগুলোকে কি করে যে হচ্ছে রিঅ্যাবজর্ব করতেছে, তাদেরকে হচ্ছে এটিপি রিকোয়ার করছে, মানে কি এনার্জি দিচ্ছে, শক্তি দিচ্ছে এগুলো রিঅ্যাবজর্ব করে। এছাড়াও হচ্ছে তাদের কনসেন্ট্রেশনের ঘনত্বটাকেও প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে? সো কিডনি এই কাজটা করে থাকে, কিডনি হচ্ছে রিঅ্যাবজর্ব করে থাকে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড টাইপের আরও যত স্পেশাল অথবা ইউজফুল মলিকিউল আছে বা আয়ন আছে এগুলোকে হচ্ছে রিঅ্যাবজর্ব করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রক্রিয়ায় বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে, ঠিক আছে? ওকে, অলরাইট, দেন নেক্সট, আচ্ছা, এনগালফিং অফ ব্যাকটেরিয়া বাই হোয়াইট ব্লাড সেল ইজ কল্ড। আচ্ছা, এটা তোমরা সবাই জানো। এনগালফিং মানে কি, মানে হচ্ছে ভক্ষণ করে নেওয়া। তো কি বলছে, এনগালফিং অফ ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া ভক্ষণকারী বাই হোয়াইট ব্লাড সেলস ইজ কল্ড, মানে হোয়াইট ব্লাড সেল দিয়ে যখন আমি ব্যাকটেরিয়াটাকে ভক্ষণ করতেছি আমার বডির ভিতরের, হোয়াইট ব্লাড সেলটা একটা ইমিউনিটি হিসেবে কাজ করে, তাই না? হোয়াইট ব্লাড সেলের পরিমাণ যখন আমরা রিপোর্টে ব্লাডের যে হচ্ছে সিবিসি বা হচ্ছে আদার্স যে রিপোর্টগুলোতে আমরা যখন হোয়াইট ব্লাড সেলের কাউন্টটা অনেক বেশি পাই তখন আমরা বুঝে নিই পেশেন্টের বডিতে বা ওই মানুষটার বডিতে কোনো একটা ইনফেকশন আছে, দ্যাটস ওয়াই হোয়াইট ব্লাড সেলের পরিমাণটা বেশি থাকে। এতটুকু বেসিক ইনফরমেশন আজকে জেনে রাখো, তাহলে বুঝতে পারবে যে তোমার শরীরে কোনো না কোনো ইনফেকশন আছে, যখন নর্মাল রেঞ্জের তুলনায় বেশি হয়ে যাবে হোয়াইট ব্লাড সেলের পরিমাণ। কি হইতে পারে, যেমন ক্যান্সার একটা রোগ হইতে পারে, যে কোনো ডিজিজ তোমার যদি বডিতে
জ্বর থাকে বা ডেঙ্গু থাকলো বা যে কোনো রোগ থাকলো, যে কোনো রোগ, যে সামান্য আমার জ্বর লাগতেছে বা আমার 3 দিন ধরে জ্বর, তারপরেও হোয়াইট ব্লাড সেলের কাউন্টটা বেশি আসবে। মানে শরীরে কোনো ইনফেকশন বা শরীরে কোনো ডিজিজ থাকলে হোয়াইট ব্লাড সেলের কাউন্টটা বেশি আসবে। যখন অনেক বেশি আসবে তখন এটা টেনশনের বিষয়, ঠিক আছে? ওকে, একটা আউট ইনফরমেশন দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ব্যাকটেরিয়া ভক্ষণ করে হোয়াইট ব্লাড সেলের মাধ্যমে। আমরা কি জানি যে যখন বডির কোনো প্রোডাক্ট বডির ভিতরে থাকা কোনো জিনিসকে ভক্ষণ করতেছে, সেটা কোন প্রক্রিয়ায় করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, রাইট? এটা তো আমরা জানি সবাই। সো এখন আমার খুঁজতে হবে ফ্যাগোসাইটোসিস কোথায়। এই যে ফ্যাগোসাইটোসিস মানে কি, নিজেই নিজেকে ভক্ষণ করে নিচ্ছে। বডির একটা প্রোডাক্ট আরেকটা জিনিসকে ভক্ষণ করে নিচ্ছে, ঠিক আছে? এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। তো বডির ভিতরে যখন ব্যাকটেরিয়া হোয়াইট ব্লাড সেল দ্বারা হচ্ছে ভক্ষণ বা ভক্ষিত হচ্ছে, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। ওকে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমরা খুব কম রেসপন্সিভ। আজকে কি সবাই বৃষ্টির দিনে ঘুমাচ্ছ? সবাই ঘুম, মানে ক্লাস বা তোমাদের হচ্ছে পড়াশোনার কোনো মানে কি একটা কি বলবো যে গুরুত্ব নাই, যে একটা ক্লাস একটু করি বা একটু রেসপন্স করি, একটা মানে কথা বললে একটু শুনি, এই জিনিসটা কারোর মাথায় আসে না। বড় হয়ে গেছি আমরা অনেক, প্রথম অনেক রেসপন্সিভ থাকি, প্রথম অনেক টিচারদের গুরুত্ব দেই, তারপরে আস্তে আস্তে আমরা ঘুমায় ক্লাস করি। ক্লাসটা অন করে আমরা হচ্ছে এদিকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছি। এরকম কি কিছু? এই বৃষ্টির দিনে কষ্ট করে ক্লাস নিতে আসা, আমারও কি মন চাচ্ছে ক্লাস নিতে, কিন্তু আমি ক্লাস নিতে আসছি যে তোমাদের ভালোর কথা চিন্তা করে, তোমাদের একটা ক্লাস প্রোভাইড হলে তোমাদের উপকার হবে, এই চিন্তা করে আসছি। তো তোমরা যদি রেসপন্স না করো, রেসপন্সিভ না হও, তাহলে কিন্তু ক্লাস নিয়ে কোনো লাভ নাই, অযথা আমার কষ্ট করে এসেও কোনো লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টারিস্টিক অফ ফ্যাসিলিটেড ডিফিউশন? আচ্ছা, নিচের কোন ক্যারেক্টারিস্টিক্সটা কিসের কিসের ক্যারেক্টারিস্টিক্স, মানে নিচের কোন বৈশিষ্ট্যটা ফ্যাসিলিটেড ডিফিউশনের বৈশিষ্ট্য? এখানে জিজ্ঞেস করা হয়েছে নিচের কোনটা ফ্যাসিলিটেড ডিফিউশনের বৈশিষ্ট্য। এখন তোমার জানতে হবে যে ফ্যাসিলিটেড ডিফিউশন মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাসিলিটেড ডিফিউশন? আমরা কি জানি যে ফ্যাসিলিটেড ডিফিউশন কি? এটা হচ্ছে ডিফিউশন বলতে আমরা বুঝি হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। এটাও একটা ট্রান্সপোর্ট সিস্টেম, যেই পদ্ধতিতে মানে হচ্ছে তরল যে ইনগ্রিডিয়েন্টটা বা মানে যে পদার্থটা বা এলিমেন্টসটা যেটাই বলো, সেটা যখন ঘনত্ব বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসে, হ্যাঁ, বা হচ্ছে গ্যাসিয়াস বলতে পারো, এখানে গ্যাসিয়াস জিনিসটা আসে, ব্যাপন। ডিফিউশন মানে কি? ব্যাপন, তাই না? যেমন হচ্ছে আতরের স্মেলটা, একটা হচ্ছে উচ্চচাপ জায়গা থেকে, এই যে আতরের যে বোতলটা থাকে একেবারে ছোটটা চিন্তা করো বা বড় যেটাই হোক, ওর মধ্যে কি থাকে? অনেক পরিমাণ হচ্ছে লিকুইড সুগন্ধি দিয়ে থাকে, তাই না? সো ওইটার আমি ক্যাপটা যখন খুলতেছি তখন কি হচ্ছে? ওই স্মেলটা সারা ঘরে আমার ছড়াচ্ছে, বা আমি যখন ইউজ করতেছি তখন আমার সারা ঘরে ছড়াচ্ছে। সো এই যে ওই জায়গায় কনসেন্ট্রেশনটা বেশি নাকি আমার সারা ঘর মিলে কনসেন্ট্রেশনটা বেশি? অবশ্যই আমার ওই জায়গাটাতে কনসেন্ট্রেশনটা বেশি। সো এই যে আতরের ঘ্রাণটা ছড়াচ্ছে, এটা কিন্তু ডিফিউশন প্রসেসে, ঠিক আছে? সো ডিফিউশন প্রসেসে কি হয়? হাই কনসেন্ট্রেশন টু, মানে হাই থেকে কোথায় যায়? লোতে যায়, ঠিক আছে? হাই টু লোতে আসতেছে, দিস ইজ কল্ড ডিফিউশন। এখন এটা হচ্ছে কি করতেছে যে এখানে কোনো এনার্জির ইস্যু নাই, এখানে কোনো এনার্জি প্রোভাইড করতেছে না। এখন দেখি ইট রিকোয়ার্স এনার্জি বলছে। সো আমি একটু আগেই বলছি যে সরি আমি একটু আগেই বলছি যে এখানে কোনো এনার্জির ইস্যু নাই, এখানে এনার্জি প্রোভাইড করা হয় না। অলরাইট, ক্লাসে তো অনেকেই জয়েন করেছে, তাহলে কোনো রেসপন্স নাই কেন? আচ্ছা, মুভমেন্ট অকার্স এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখানে কি হচ্ছে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে মুভমেন্টটা। হ্যাঁ, মুভমেন্টটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে ডিপেন্ড করে। আমি বলছি কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে এখানে এগেইনস্ট বলছে, এগেইনস্ট বলার কারণে এটা হলো না। এখানে যদি টুয়ার্ডস বলতো তাহলে কিন্তু এই অপশনটা হয়ে যেত, ঠিক আছে? এগেইনস্ট বলছে মানে কি, যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিরুদ্ধে এটা হচ্ছে মুভমেন্ট করে না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের পক্ষেই, মানে যেদিকে বলতেছে যে উপর থেকে নিচ বা উঁচু থেকে নিচু, এভাবেই হচ্ছে এটা মুভমেন্ট করতেছে। সো এটাও আমি নিতে পারলাম না। দেখো তো টুয়ার্ডস কোনো জায়গায় আছে কি না,
এখানে কিন্তু ক্যারিয়ার প্রোটিন রিকোয়ার্ড, হ্যাঁ, এখানে কিন্তু ক্যারিয়ার প্রোটিনটা জরুরি, প্রয়োজন। সো এটাও হলো না। তাহলে দেখো এখানে টু ওয়ার্ডস আছে, আমি এখানে আরও আগেই দেখতে পাইছি যে টু ওয়ার্ডস আছে। সো টু ওয়ার্ডস মানে কি, ওই দিকে কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্টটা আছে বা ঘনত্ব আছে ওই দিকেই ধাবিত হচ্ছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ওকে, অল রাইট, লেটস চেক দিস অ্যান্সার। ওকে, নেক্সট, অ্যাপিয়ারেন্স অফ প্লাজমা ইজ, অ্যাপিয়ারেন্স মানে কি, মানে হচ্ছে তার প্রকৃতি বা তার বৈশিষ্ট্য বা বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিতে সে দেখতে কেমন, ঠিক আছে। অ্যাট আ গ্ল্যান্স, এই মানুষটা দেখতে কেমন, আমরা এটাই তো প্রথমে দেখি, তাই না, যে একটা মানুষ আমার সামনে এসে দাঁড়ালো, অ্যাট আ গ্ল্যান্স দেখে আমি বললাম যে মানুষটা হচ্ছে লম্বা, খাটো বা মোটা বা চিকন বা যাই হোক, হ্যাঁ, অ্যাট আ গ্ল্যান্স মানে এটা দেখতে কেমন, অ্যাপিয়ারেন্স বলছে মানে হচ্ছে তুমি হচ্ছে এটা দেখতে তোমার কাছে কেমন লাগে। সো এটার এখানে আমি দেখতে পাচ্ছি অপশানে যে কালারের কথা বলেছে, অপশানের মধ্যে কতগুলা কালারের কথা বলছে। আমরা সবাই জানি যে ইয়েলোইশ টাইপের কালার থাকে এই কনসেন্ট্রেশনটা, প্লাজমা কনসেন্ট্রেশনটা। আমরা হচ্ছে ব্লাড সেল আর প্লাজমা দুইটা পাইছি, তাই না। ব্লাডের মধ্যে 45% সেল থাকে আর প্লাজমা থাকে কত, 55%, প্লাজমাই বেশি থাকে। সো এই যে লিকুইডটা যে থাকে, তোমরা দেখবা যে ব্লাডটা যখন আমি অনেকক্ষণ ঝুলায় রাখতেছি, যারা হসপিটালে ডিউটি করে এসেছে অলরেডি তারা বুঝতে পারবে, যখন ঝুলায় রাখতেছে তখন উপর দিকে একটু হচ্ছে হলুদ কালার বা ইয়েলিশ কালারের একটা তরল জমা হচ্ছে, আর নিচে হচ্ছে ব্লাড সেলটা পড়ে থাকতেছে, রাইট। নিচে যখন পড়ে থাকতেছে এটা কিন্তু ডিপ রেড কালার হচ্ছে, আর উপরেটা কি হচ্ছে, একটা হলুদ কালার হচ্ছে। সো যারা এই প্লাজমা সহ পায়, কিছু মানুষ আছে প্লাজমাটা সহ পায়, কিছু মানুষ আছে প্লাজমা বাদে শুধু সেলটা পায়। সো যখন প্লাজমা সহ পাবে আমি এটাকে মিক্স আপ করে দেবো, ওটাতে একটু নাড়া দিলেই মিক্স আপ হয়ে যায়। আর যারা প্লাজমা সহ পাবে না তাদের আমি মিক্স আপ করবো না, যেমন পড়তেছে পড়বে, আস্তে আস্তে যখন পুরা দেখবো যে জাস্ট হলুদ কালার হয়ে আছে তখন আমি এটা স্টপ করে দেবো, সে প্লাজমাটা পাবে না, ঠিক আছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ফুল ব্লাডটাই পায়। সো আমরা তখন দেখতে পাই যে প্লাজমার কালার অ্যাকচুয়ালি হলুদ কালার বা তাহলে ইয়েলো ইন কালার, রাইট। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, প্লাজমা হলুদ কালারের হবে। ওকে, দেন প্লাজমার কথা কি বলছে অ্যাকচুয়ালি, প্লাজমা লিখে হাইফেন দিছে, এখন তাহলে আমার অপশন অবশ্যই পড়তে হবে, মানে প্লাজমার কোনো একটা বৈশিষ্ট্য বা প্লাজমার জন্য কোনটা কারেক্ট নিচে এটাই জানতে চাইছে। কি বলছে, কনস্টিটিউটস 45% অফ ব্লাড, আমি কিছুক্ষণ আগেই বলছি যে 55% থাকে। সো এটা কি হলো, নো। দেন হচ্ছে কন্টেইনস ক্যাপসুলস, আচ্ছা এটা কি হচ্ছে, ক্যাপসুল কন্টেইন করে, এরকম কিছু কি কখনো পড়েছো যে ক্যাপসুল কন্টেইন করে প্লাজমা, প্লাজমা তো একটা লিকুইড, সরি কর্পাসকলস, আচ্ছা কন্টেইনস কর্পাসকলস, আচ্ছা এখানে হচ্ছে কর্পাসকলসগুলো কোনগুলো, আরবিসি, ডাব্লিউবিসি, আচ্ছা এই যে এইগুলা জিনিস কর্পাসকলস বা প্ল্যাটলেট, এই তিনটা যে আছে এগুলা কি গঠন করে প্লাজমা, নো কখনোই না। প্লাজমা হচ্ছে ব্লাডের একটা মানে ব্লাড হচ্ছে দুই ভাগে ভাগ করি, তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্লাজমা আর একটা ভাগ হচ্ছে সেল। তো ওই যে সেলগুলো যে আছে এগুলো হচ্ছে কর্পাসকল, ঠিক আছে। সো ওইগুলো হচ্ছে ব্লাড সেল যদি থাকতো এখানে ব্লাড সেল, তখন আমরা বলতে পারতাম যে কন্টেন্টস কর্পাসকলস, হ্যাঁ কর্পাসকলগুলো তৈরি করে। কন্টেন্টস প্ল্যাটলেটস, না প্ল্যাটলেটও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কর্পাসকলস, তো এটাও হলো না, ঠিক আছে। আচ্ছা, ইজ ফ্লুইড পার্ট অফ ব্লাড, অবশ্যই আমরা একটু আগেই বলছি যে হচ্ছে প্লাজমাটা কি লিকুইড একটা প্রোডাক্ট, লিকুইড একটা প্রোডাক্ট অফ ব্লাড, হ্যাঁ এটা একটা হাই ভলিউম একটা জিনিস, আমাদের বডিতে হচ্ছে 55% কিন্তু প্লাজমা থাকতেছে, ঠিক আছে, ব্লাডের ভিতরে। ওকে, কারেক্ট। দেন নেক্সট অ্যান্সার, ওকে, রিগার্ডিং অ্যালবুমিন, মানে অ্যালবুমিনের কথা এবার বলতে যাচ্ছি, যে অ্যালবুমিনের কথা যদি আমি বলতে যাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটাকে আমি সঠিক বলতে পারবো, ঠিক আছে। অ্যালবুমিনের ক্ষেত্রে আমরা নিচের কোনটাকে সঠিক বলতে পারবো, রাইট। ওকে, এখন আমার কি করতে হবে, অবশ্যই অপশান পড়তে হবে, কারণ অনেক ইনফরমেশনই তো আছে, এখন কোন ইনফরমেশন চেয়েছে সেটা তো আর বুঝতেছি না। তবে এটা মনে রাখবা যে অ্যালবুমিন হচ্ছে একটা
মানে কি বলবো, মেজর প্লাজমা প্রোটিন, যেটা হচ্ছে রেসপন্সিবল করে আমাদের অসমোটিক প্রেশারটাকে মেনটেন করতে। তারপরে এটা হচ্ছে আমাদের বডি থেকে ব্লাড ভেসেলগুলোকে লিকেজ হতে প্রিভেন্ট করে, মানে ব্লাড ভেসেলগুলো যেন লিকেজ হয়ে না যায়, পড়ে না যায়, ভেঙে পড়ে না যায়, এটাতে প্রিভেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে দুইটা কারণে রেসপন্সিবল। একটা হচ্ছে মেনটেন করে আমাদের অসমোটিক প্রেশার, আমাদের বডিতে যে অসমোটিক প্রেশার আছে সেটা মেনটেন করে। আচ্ছা, মিথুন আলী এতক্ষণ পরে একটা অ্যান্সার দিয়েছে। কত নম্বরের অ্যান্সার দিয়েছে? 7 নম্বরের। এতক্ষণ কোথায় তোমরা? এই যে এতগুলা মানুষ ক্লাসে জয়েন, একটাও বললো না যে আমি অমুক কলেজ থেকে জয়েন করেছি বা অমুক জেলা থেকে। আমি যে জিজ্ঞেস করলাম, একটাও বললো না। ঠিক আছে, ক্লাস করলেই হলো, ক্লাস করো, তোমাদের উপকার হলেই হবে। আদারওয়াইজ আমার তো মানে কি বলবো, এত তো দরকার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি কি বলতেছিলাম, যে অ্যালবুমিনের কথা বলছিলাম, রাইট? সো অ্যালবুমিনের হচ্ছে মেইন যে মেজর যে ভূমিকাটা, সেটা হচ্ছে সেটা একটা প্লাজমা প্রোটিনের জন্য রেসপন্সিবল, বা প্লাজমা প্রোটিন একটা মেজর প্লাজমা প্রোটিন, যেটা রেসপন্সিবল হয় হচ্ছে আমাদের বডির অসমোটিক প্রেশারটাকে মেনটেন করার জন্য। এবং সেকেন্ডলি আমি আরেকটা বলতে পারি যে আমাদের ব্লাড ভেসেলগুলো যেন লিকেজ না হয়ে যায়, সেটা প্রিভেন্ট করে কে? এই অ্যালবুমিন। ঠিক আছে, এটা একটা প্রোটিন, রাইট? সো এখন আমরা দেখি যে হচ্ছে এখানে কি বলেছে। নর্মাল ভ্যালু বলেছে 0, এটা তো হবে না, 0 তো নর্মাল ভ্যালু হবে না, তাই না? তাহলে এটা হলো না। আচ্ছা, তারপরে কি বলছে, ইট রিকোয়ার্স ফর ব্লাড কোয়াগুলেশন, ইট ইজ রিকোয়ার্ড ফর ব্লাড কোয়াগুলেশন। আচ্ছা, এটা কি ব্লাড কোয়াগুলেশনের জন্য অ্যাসেনশিয়াল বা ম্যান্ডেটরি এরকম কিছু না। ব্লাড কোয়াগুলেশন মানে কি? রক্ত জমাট বাঁধতে এখানে কি লাগে? ক্লটিং ফ্যাক্টর লাগে রক্ত জমাট বাঁধতে, নট প্রোটিন। ক্লটিং ফ্যাক্টর লাগবে, ক্লটিং ফ্যাক্টর ছাড়া ব্লাড কোয়াগুলেশন হবে না। সো এটাও আমি নিতে পারলাম না। মেনটেন 70 to 80% কলোয়েডাল অসমোটিক প্রেজেন্স। আমি কি বলছি, যে অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে বা মেনটেন করে। এখানে ও কি বলছে, যে 75 to 80%, 75 to 80% মেনটেন করে, অসমোটিক প্রেজেন্স মেনটেন করে। তাহলে অবশ্যই এটা অসমোটিক প্রেশারের সাথে রিলেটেড। তো এইটা আমি হোল্ডে রাখতেছি, পরের অপশানটা পড়ে নেই। ইট হ্যাজ নো ইফেক্ট অন ভিসকোসিটি। আচ্ছা, এটার হচ্ছে ভিসকোসিটির উপরে কোনো ইফেক্ট ফেলে না। সো এটা আমি নিতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে ভিসকোসিটির উপরে ইফেক্টটা ফেলে। কিভাবে ফেলতেছে তোমার আগে জানতে হবে, যে হচ্ছে ভিসকোসিটি মানে কি। আচ্ছা, আমরা হচ্ছে ভিসকোসিটির উপরে ইফেক্ট ফেলে কিভাবে বললাম, যে এটা একটা মেজারমেন্ট। ভিসকোসিটি হচ্ছে একটা ফ্লুইড মেজারমেন্ট, যেটা হচ্ছে ফ্লো, একটা ফ্লুইডের ফ্লো অথবা মানে ফ্লো বা ফ্লুইডটা কোন বেগে যাচ্ছে, এটা হচ্ছে মেনটেন করে বা নিয়ন্ত্রণ করে। সো আমার এইটা হচ্ছে কি করছে, আমার হচ্ছে অসমোটিক প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতেছে। সো প্রেশারটার উপর ডিপেন্ড করে আমার ফ্লোটা কেমন যাবে, তাই না? একটা এছাড়া আমার কি মেনটেন করতেছে, যে ব্লাডটা যেন লিকেজ না হয়ে যায়। তার মানে কি, একটা স্ট্যাবিলিটি মেনটেন করতেছে, যে একটা সুন্দরভাবে মানে একটা ফ্লো মেনটেন করে সুন্দরভাবে চলাচল করবে, যাতে হচ্ছে লিকেজ না হয়ে যায়, ভেঙে না যায় ব্লাড ভেসেলগুলো। তারপরে হচ্ছে আমার অসমোটিক প্রেশারটা যেন মেনটেন হয়, ফ্লুইড ব্যালেন্সটা যেন ঠিক থাকে বডির। সো এই কাজগুলাই অ্যালবুমিন করে থাকতেছে। সো এটা আমি নিতে পারছি না। তাহলে আমাদের আনসার হচ্ছে, যে যেহেতু আমরা অলরেডি বলছি যে মানে অসমোটিক প্রেশারটাও নিয়ন্ত্রণ করতেছে। সো অসমোটিক প্রেজেন্স 70 to 80% বা 75 to 80%। আচ্ছা, নোয়াখালী ডায়নামিক নার্সিং কলেজ থেকে জিহাদ। জিহাদ কেমন আছো? অনেকদিন পর জিহাদের সাথে দেখা। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ ভালো আছো? মিথুন আলী নোয়াখালী নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি থেকে। মিথুন আলী তো অনেক ট্যালেন্ট। নোয়াখালীতেই বাসা মিথুন তোমার? আচ্ছা, সো এটা হচ্ছে আনসার। ওকে, দেখি নার্সিংয়ের ছেলেরা বেশি অ্যাক্টিভ পড়াশোনার প্রতি, মেয়েরা কি ঘুমাচ্ছে, মানে ঘুম আসে বিকালবেলা, ছেলেরা খুব অ্যাক্টিভ। মেয়েদের অ্যাক্টিভিটি এত কম, মেয়েরা কি পড়াশোনা করো না?
আচ্ছা, বিএসসিদের পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু ডিপ্লোমাদের পরীক্ষা ঘন্টা বেজে যাবে, কোনো সময় পাবা না। এখন মনে হচ্ছে যে অনেক সময় পড়ে আছে, অনেক সময় পাবো হয়তোবা, কিন্তু আসলে পাবা না। বিএসসিদের পরীক্ষা শেষ হলেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এই যে ওয়ান শট যে রিভিশন ক্লাসগুলো চলতেছে এগুলো করতে থাকো। এরপরে যদি কোনো প্রবলেম পাও, ফাইন্ড আউট করো, তাহলে বিব্রেনারে অবশ্যই যোগাযোগ করবা, জানাবা, আমরা তোমাদেরকে সেই অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে আসি। প্লাজমা ইজ ডিফারেন্ট ফ্রম সিরাম ইন দ্যাট। আচ্ছা, প্লাজমা যে ডিফারেন্ট, কার থেকে ডিফারেন্ট? সিরামের থেকে ডিফারেন্ট। কোন বিষয়ে ডিফারেন্ট, মানে সিরাম আর প্লাজমার মধ্যে মানে তফাৎটা কি, সেটা হচ্ছে জানতে চাইছে। আচ্ছা, এখানে ডিফারেন্ট বলতে যে হচ্ছে সিরামই হচ্ছে প্লাজমা, প্লাজমাই হচ্ছে সিরাম, কিন্তু সিরাম হচ্ছে এমন ধরনের প্লাজমা যেটাতে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। সো আমরা কি বুঝলাম যে সিরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকবে না, কিন্তু প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকবে। বাট আমরা যে ব্লাডের প্লাজমা বলি বা হচ্ছে ব্লাডের সেল বলি, এই প্লাজমাটা যে বলি, এই প্লাজমাটাকেই সিরাম বোঝায়। কিন্তু যখন এখানে ক্লটিং ফ্যাক্টরগুলো ইনক্লুড থাকতেছে তখন সেটার নাম আমরা বলছি সিরাম, সরি ইনক্লুড থাকতেছে না তখন আমরা বলতেছি সিরাম, আর যখন ইনক্লুড থাকতেছে তখন আমরা সেটাকে বলতেছি প্লাজমা, ঠিক আছে? তো কোন প্লাজমাটা মেইনলি ইনক্লুড থাকে? ফাইব্রিনোজেন, ঠিক আছে? ফাইব্রিনোজেনটাই মেইনলি ইনক্লুড থাকে, যেটা হচ্ছে রিমুভ করা হয় যখন একটা ক্লট করতে হয় বা একটা ক্লট ফর্ম গঠন করতে হয়, ক্লটিং ফর্মেশন করতে হয়, তখন হচ্ছে এটাকে রিমুভ করা হয়, ঠিক আছে? ওকে, রাজশাহী। আচ্ছা, রাজশাহী থেকে নোয়াখালীতে পড়তে চলে গেছো? বাবা, পড়াশোনার প্রতি অনেক ডেডিকেশন, ঠিক আছে, ভালো লাগলো, পড়াশোনা করো ভালোভাবে। সো আমরা কি পড়ছিলাম? প্লাজমা। সো তাহলে আমি কি বললাম যে প্লাজমার মধ্যে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেন থাকবে। আচ্ছা, তাহলে এটা কি করতে পারে? ক্লট করতে পারে, রাইট? সো ক্যান নট ক্লট, এটা কি হবে? তাহলে এটা হচ্ছে না। তার কারণ কি বলছে? যে প্লাজমার কথা জিজ্ঞেস করছে। প্লাজমা ইজ ডিফারেন্ট ফ্রম সিরাম ইন দ্যাট, সিরামের থেকে প্লাজমা কোন দিক দিয়ে ডিফারেন্ট? যে প্লাজমা হচ্ছে ক্লট করতে পারে, এই দিক দিয়ে ডিফারেন্ট, রাইট? আর সিরাম হচ্ছে ক্লট করতে পারে না। সো দেখো তো কোন জায়গায় লেখা আছে যে ক্লট করতে পারে? ইট কন্টেন্স অল দ্য ক্লটিং ফ্যাক্টরস, এটাই হচ্ছে ট্রু। কারণ কি, এটা হচ্ছে ব্লাডটাকে ক্লট করতে পারে বা ক্লট ফর্মেশনে হেল্প করতে পারে প্লাজমা, যেটা সিরাম পারছে না। হ্যাঁ জিহাদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি খবর? পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার প্রতি একটু গুরুত্ব দাও, পড়াশোনা এখন থেকে করলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। আর না হয় কিন্তু পরীক্ষার সময় গিয়ে একেবারেই হচ্ছে এলোমেলো লাগবে, মানে ডিজার্টেড লাগবে যে এত তাড়াতাড়ি পরীক্ষার ডেট দিয়ে দিলে। এখন কিন্তু সব পরীক্ষাগুলাই আগায় যাবে, কারণ লকডাউনে যে সেশন জটটা হয়েছে এখন পর্যন্ত সেটা কাটায় ওঠা কিন্তু পসিবল হয় নাই, স্টিল নাও প্রসেস চলছে। সো যত দ্রুত সম্ভব আবারও নভেম্বর ডিসেম্বরেই ফাইনাল পরীক্ষা হবে, যেটা অনেক আগে হয়তো আমরা কেউ পাই নাই, আমরা লকডাউনের জন্য হচ্ছে পরে পাইছি অনেক, ঠিক আছে? লকডাউনের আগে পর্যন্ত যারা, তারা কিন্তু পেয়েছে। সো ওইরকম আবার হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা, বা জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। সো এই অনুযায়ী প্রিপারেশন রাখো যে পরীক্ষা আস্তে আস্তে আগাবে। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, হ্যাঁ, কথা না বাড়ি। বাইকার্বনেট আয়ন। আচ্ছা, বাইকার্বনেট আয়নের সংকেত মনে রাখবা সবসময়। বাইকার্বনেট আয়নের সংকেতটাও আসতে পারে এমসিকিউতে, যে নিচের কোনটা তোমার বাইকার্বনেট আয়নের সংকেত, এটা জানতে হবে, ঠিক আছে? বাইকার্বনেট আয়নস ইন প্লাজমা ইন্ডিকেট, বাইকার্বনেট আয়ন যে প্রেজেন্ট আছে প্লাজমাতে, সেটা ইন্ডিকেট করে কিসের প্রেজেন্স আছে? ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ। আচ্ছা, বাইকার্বনেট আয়নস ইন প্লাজমা, প্লাজমার বাইকার্বনেট আয়ন ইন্ডিকেট করে কিসের প্রেজেন্স? কোনটার প্রেজেন্স ইন্ডিকেট করে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের, কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ এই CO3। আচ্ছা, এই CO3 মাইনাস। আচ্ছা, এই জায়গাটার মধ্যে দেখো এখানে আমরা হাইড্রোজেন পাচ্ছি, আর সাথে কি পাচ্ছি? কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, আর একটা অক্সিজেন পাচ্ছি, রাইট? এই যে এই CO3, এই তিনটা জিনিস পাচ্ছি। এই তিনটা জিনিস কোথায় আছে দেখো তো? কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন অথবা অক্সিজেন, এই তিনটার মধ্যে যেটা থাকবে সেটাই হবে আমাদের কারেক্ট আনসার। এখানে যদি তিনটাই থাকে তাহলে তিনটাই হয়ে যাবে ট্রু, ঠিক আছে?
সো এখানে হচ্ছে আর কি কি আছে, কার্বোহাইড্রেট, এই যে কার্বন ডাইঅক্সাইড পাইছে। এখানে ইউরিক অ্যাসিডের কোনো সংকেত আছে? নাই। এখানে হচ্ছে কার্বনিক অ্যাসিডের কোনো সংকেত আছে? নাই। এখানে হচ্ছে কার্বোহাইড্রেটের কোনো সংকেত আছে? না। কার্বোহাইড্রেটের সংকেত কি? CHO, ঠিক আছে। সো এগুলো কোনো সংকেত নাই। সো আমাদের আছে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এই তিনটার মধ্যে যেটা থাকবে অপশনে এই ক্ষেত্রে আনসার সেটাই হবে। কিসের প্রেজেন্স? মানে হচ্ছে বাইকার্বনেট আয়ন প্লাজমার মধ্যে যে আছে এটা ইন্ডিকেট করে প্রেজেন্স অফ, মানে কোন কোন মৌল বা কোন কোন রাসায়নিক পদার্থের প্রেজেন্সটা ইন্ডিকেট করে। সো কার্বন ডাইঅক্সাইড আমাদের অপশন আমরা পাইছি। সো এখানে কার্বন ডাইঅক্সাইডই ট্রু। যদি হাইড্রোজেন পাইতাম হাইড্রোজেন ট্রু হইতো, অক্সিজেন যদি পাইতাম তাহলে অক্সিজেনটাই ট্রু হইতো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেন নেক্সট, রিগার্ডিং প্লাজমা প্রোটিনস। প্লাজমা প্রোটিনে which of the following is not true? এখানে কি বলছে? কোনটা নিচের কোনটা ট্রু না? is not এটা দেখতে হবে। তার মানে একটা হবে, এখানে যেহেতু চারটা অপশন তাহলে বেস্ট অ্যান্সার কোশ্চেন। সো একটাই হবে যেটা মিথ্যা দেওয়া আছে, আর বাকি সব সত্য কথা দেওয়া আছে। ঠিক আছে, আমরা কিন্তু প্লাজমা প্রোটিন সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানি। ঠিক আছে, প্লাজমা প্রোটিন মোটামুটি সবাই কম বেশি জানি প্লাজমা প্রোটিন জিনিসটা কি। আচ্ছা, এখন প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন একটা হচ্ছে ভালো মেজর একটা প্লাজমা প্রোটিন, তাই না? সো এটা আমরা জানি। আর আরও আছে এছাড়াও, কিন্তু অ্যালবুমিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাজমা প্রোটিন। আচ্ছা, প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেইগুলোই হচ্ছে প্লাজমা প্রোটিন। ঠিক আছে, ওকে। এখন দেখো, অ্যালবুমিন ইজ আ মেজর প্লাজমা প্রোটিন, এটা তো আমি জানি যে এটা ট্রু। অ্যালবুমিন তো একটা মেজর প্লাজমা প্রোটিন, এটা আমরা সবাই জানি, রাইট? এটা খুবই একটা কমন একটা প্রোটিন। সো এটা ট্রু, এটা তাহলে আমি নিতে পারছি না। ট্রুগুলো আমরা নিব না। দে আর সিনথেসাইজড মেইনলি বাই প্লাজমা সেলস। আচ্ছা, এরা মূলত প্লাজমা সেল দিয়ে সিনথেসাইজ হয়। মানে কি সিনথেসাইজ? মানে বিশ্লেষিত হয়, মানে হচ্ছে ভেঙে ভেঙে বিস্তারিতভাবে মানে টুকরা টুকরা হয়, বিশ্লেষণ করে হচ্ছে মেইনলি প্লাজমা সেল দিয়ে। না, কখনোই হচ্ছে প্লাজমা সেল দিয়ে সিনথেসাইজড হয় না। অবশ্যই রাইবোজোম অথবা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। ঠিক আছে, রাইবোজোম অ্যামাইনো অ্যাসিড থাকলে বুঝবা যে হ্যাঁ সিনথেসাইজড হয়, তখন এটা ট্রু হইতে পারে। সো এইটাই হয়ে যাচ্ছে আমাদের আনসার, যেহেতু এটা ট্রু না। তার মানে যেহেতু একটা আনসার হবে, আমরা বুঝতেছি যে বাকিগুলা অবশ্যই ফলস হয়ে যাচ্ছে এখানে। আর ওইটাই একমাত্র মিথ্যা আনসার দেওয়া আছে। প্লাজমা সেল দিয়ে কখনোই হচ্ছে সিনথেসাইজ করা যায় না, হয় রাইবোজোম দিয়ে প্রোটিনকে সিনথেসাইজ করতে হয় অথবা অ্যামাইনো অ্যাসিড থাকবে এখানে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আনসারটা একটু দেখে নেই। হ্যাঁ, এরপরে নেক্সট কোয়েশ্চেন আসে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট গ্লোবিউলিন। অ্যালবুমিন পড়লাম একটা প্রোটিন, এরপরে এখন আরেকটা প্রোটিন গ্লোবিউলিন। আচ্ছা, অ্যালবুমিন কোনটা আর হচ্ছে গ্লোবিউলিন কোনটা? একটা সহজ এক্সাম্পল দেই। আমরা যে ডিম খাই, এই যে ডিমের কুসুমটা হচ্ছে গ্লোবিউলিন থাকে, ডিমের কুসুমের মধ্যে গ্লোবিউলিন থাকে, আর হচ্ছে ডিমের যে সাদা অংশটা এটার মধ্যে থাকে অ্যালবুমিন। ঠিক আছে, অ্যালবুমিন হচ্ছে সাদা একটা পদার্থ, অ্যালবুমিন। হসপিটালে যখন পেশেন্টরা অ্যালবুমিন পায় দেখবে একটা হোয়াইট লিকুইড পায়, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালবুমিন। হ্যাঁ, আর গ্লোবিউলিন হচ্ছে আমাদের ওই যে ডিমের কুসুমটার মধ্যে গ্লোবিউলিন থাকে। সো ইউলিশ টাইপেরই একটা কালার হয় গ্লোবিউলিনের থেকে অ্যালবুমিনটা বেশি ইম্পর্টেন্ট বা মেজর মানে কি বলবো, মেজর একটা প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো যে হচ্ছে কি বলছে যে নিচের কোনটা সঠিক গ্লোবিউলিনের জন্য, গ্লোবিউলিনের বৈশিষ্ট্য বা গ্লোবিউলিনের কাজ বা কিছু একটা এখানে দেওয়া আছে। আচ্ছা, গ্লোবিউলিনের মধ্যে আমি কি বলবো? গ্লোবিউলিনের মধ্যে আমি এটাই বলবো যে হচ্ছে গ্লোবিউলিনগুলো হচ্ছে অ্যান্টিবডি। কোথাকার? আমাদের যে বিটা সেল আছে এখান থেকে প্রডিউস হয়। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবডি। যেমন হচ্ছে আমাদের কিছু গ্লোবিউলিন আছে, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন। এগুলো কি দিয়ে সিনথেসাইজ হয়, মানে এগুলো কি দিয়ে বিশ্লেষিত হয়? আমাদের লিভারে গিয়ে, আমাদের লিভার কিন্তু সবচেয়ে বড় একটা মানে রাসায়নিক কারিগর বা হচ্ছে রাসায়নিক একটা জায়গা, যেখানে অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া আমাদের বডির ম্যাক্সিমাম ওখান থেকে আমাদের মানে এখানেই সব কিছু এসে সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়, ব্লাড বলো বা হচ্ছে
যে কোনো কিছু বলো, যে একটা বড় রাসায়নিক কোষাগার যেখান থেকে হচ্ছে আমাদের সারা বডিতে সাপ্লাই হয়। লিভার সিরোসিস বা লিভারে কোনো প্রবলেম হলে একটা মানুষের মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, মানে কারণ তার মেজর একটা ভাইটাল একটা অর্গান হচ্ছে লিভার। সো এটা এইখান থেকে আমাদের এই যে গামা গ্লোবিউলিন এটা সিনথেসাইজড হয়, এবং এই গামা গ্লোবিউলিনগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডি, যেগুলো হচ্ছে বিটা সেল থেকে, আমাদের যে লিম্ফোসাইট আছে বিটা সেল থেকে এগুলো হচ্ছে প্রডিউসড হচ্ছে, ঠিক আছে। সো অ্যান্টিবডি আমি বলছি, তাই না? আমরা এখন দেখবো যে এই রিলেটেড কোনো কথাবার্তা আছে কিনা। গামা গ্লোবিউলিনস অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডিস। আলফা বিটা গামা গ্লোবিউলিন, 3 ধরনের গ্লোবিউলিন আছে, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন, ঠিক আছে। সো এটা আমি ট্রু নিলাম, কারণ ট্রুই চাইছে, যে কোনটা ট্রু। আচ্ছা, হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন, এখানে প্রোটিনের সাথে ব্লাড কোয়াগুলেশনের কোনো রিলেশন নাই। অ্যালবুমিনের সাথে না থাকলে গ্লোবিউলিনের সাথেও থাকবে না। all are synthesized by liver, হ্যাঁ এটাও তো ঠিক হয়ে যায়, কারণ হচ্ছে এরা হচ্ছে সিনথেসাইজড না, অল আবার লিভারে হয় না, শুধু হচ্ছে আমাদের গ্লোবিউলিনের মধ্যে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন এই দুইটা হচ্ছে শুধুমাত্র এই আমাদের হচ্ছে লিভার দিয়ে সিনথেসাইজড হয়, কিন্তু গামা গ্লোবিউলিন হচ্ছে লিভার দিয়ে সিনথেসাইজড হয় না। এছাড়া আরও কিছু গ্লোবিউলিনের টাইপ আছে, সাব টাইপস আছে, ওইগুলোও হচ্ছে লিভার দিয়ে সিনথেসাইজড হয়, কিন্তু সবগুলো হয় না। সব যে অল আর সিনথেসাইজড এটা আমি এটা আমরা নিতে পারবো না, কারণ সব গ্লোবিউলিন হচ্ছে সিনথেসাইজ হয় না। সো এটা আমি নিতে পারলাম না। তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, আর আমাদের কিন্তু এক্সট্রাভাবে আর কোনো অপশন দেখার দরকার নেই, ঠিক আছে। ওকে, এটা হবে না আনসার। আনসার হবে গামা গ্লোবিউলিনস অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডিস, মানে গামা গ্লোবিউলিনটা হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। শুধু গামা না, এখানে যদি আলফা দেওয়া থাকতো এটাও হইতো, যদি বিটা দেওয়া থাকতো সেটাও হইতো, ঠিক আছে। আলফা হোক, বিটা হোক, গামা হোক, যেটাই হোক, এইগুলো হচ্ছে অ্যান্টিবডি হিসেবেই কাজ করে। এবং সবগুলা গ্লোবিউলিন, সবসময় মনে রাখবা যে অল গ্লোবিউলিন কখনোই লিভার দিয়ে সিনথেসাইজ করা যায় না, ঠিক আছে। ওকে, আচ্ছা, প্লাজমা ডাজ নট কন্টেইন, প্লাজমা কি কন্টেইন করে না, প্লাজমা কি দিয়ে গঠিত না সেটা জানতে চাইছে। আচ্ছা, প্লাজমা কি আমাকে বলো। প্লাজমা হচ্ছে একটা লিকুইড পোর্শন বা লিকুইড একটা সাবস্টেন্স যেটা আমাদের ব্লাডে থাকে, তাই না? আমাদের ব্লাডের একটা অংশ, একটা কম্পোনেন্ট হচ্ছে প্লাজমা। তাহলে ব্লাড সেলের অংশ না, ব্লাড সেল এক টাইপ, আর এটা হচ্ছে এক অংশ, তাই না? সো আমাদের ব্লাডের একটা অংশ। তাহলে এখানে এখানে কি বলছে, ডাজ নট কন্টেন, কি গঠন করে না। তাহলে আমরা এখান থেকে দেখবো যে আচ্ছা, প্লাজমা কিন্তু অ্যান্টিবডির সাথে রিলেটেড, কারণ কি আমাদের হচ্ছে প্লাজমার সাথে রিলেটেড প্লাজমা প্রোটিন, আলফা হ্যাঁ গ্লোবিউলিন, অ্যালবুমিন, এগুলা। সো এটা আমি নিতে পারতেছি না। তারপরে সিরাম গ্লোবিউলিনও নিতে পারতেছি না, কারণ গ্লোবিউলিন, অ্যালবুমিন এগুলো অ্যান্টিবডির সাথে রিলেটেড, এই অ্যালবুমিনও নিতে পারতেছে না। তাহলে কি হচ্ছে, ইরাথ্রোসাইট। ইরাথ্রোসাইট কি, এই যে আমাদের আরবিসি। আরবিসি কি, একটা কর্পাসকেল। তাহলে কি এটা হচ্ছে ব্লাড সেলের অংশ, ব্লাড সেল এটা দিয়ে গঠিত হয়, কিন্তু প্লাজমা কি এটা গঠন করে? নো। তাহলে ওটাই হবে অ্যান্সার, ডাজ নট বলছে। ক্লিয়ার? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়, নাকি বেশি দ্রুত হয়ে যাচ্ছে, নাকি বুঝতেই পারছো না? আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, bean shaped nucleus is the characteristics of, আচ্ছা bean shaped nucleus কিসের ক্যারেক্টারিস্টিক্স? আচ্ছা, bean shaped কোনটা এটা মনে রাখতে হবে, যে হচ্ছে আমাদের যে মনোসাইট আছে, মনোসাইট, ফ্যাগোসাইট, আচ্ছা মনোসাইট, আমাদের যে মনোসাইট আছে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিউকোসাইট, যেটা হচ্ছে বিন শেপের হয়ে থাকে। এটা মুখস্থ করতে হবে। বিন শেপের হচ্ছে কোনটা? মনোসাইট। এটা একদম মুখস্থ রেখে দাও আজকে থেকে, যে বিন শেপের হচ্ছে মনোসাইট। বারবার কলমটা পড়ে যাচ্ছে। ওকে, দেন নেক্সট, monocytes and polymorphs আর এক্সাম্পল অফ। আচ্ছা, মনোসাইট আর পলিমর্ফস এই দুইটাই হচ্ছে হোয়াইট ব্লাড সেলের একটা টাইপ, ঠিক আছে। পলিমর্ফ বলো বা হচ্ছে মর্ফ বলো বা মনোসাইট বলো, সবগুলোই হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেলের হচ্ছে কম্পোনেন্ট বা লিউকোসাইটের কম্পোনেন্ট, ঠিক আছে, লিউকোসাইটের কম্পোনেন্ট। তাহলে হচ্ছে এখানে এক্সাম্পল কার হবে?
দেখো তো হোয়াইট ব্লাড সেল অথবা লিম্ফোসাইট কোথায় আছে, সরি লিউকোসাইট, লিউকোসাইট বলছে, লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল যেখানে আছে ওটাই হবে অ্যান্সার, কারণ এটা হচ্ছে লিউকোসাইট অথবা হোয়াইট ব্লাড সেলের ডাব্লিউবিসি যদি থাকতো তাহলে ওটাও কিন্তু অ্যান্সার হওয়ার পসিবিলিটি ছিল, এটার হচ্ছে কম্পোনেন্ট, ঠিক আছে। মনোসাইট, পলিমার্স এগুলো সবই, হ্যাঁ। এটা একটু ভুল আছে, এটা হবে লিউকোসাইট, ঠিক আছে। এগুলো কারণ এই দুইটাই হচ্ছে লিউকোসাইট অথবা হোয়াইট ব্লাড সেলের কম্পোনেন্ট, সো এক্সাম্পল যদি কারো হয়ে থাকে তাহলে যার কম্পোনেন্ট তারই এক্সাম্পল হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় পার্টিসিপেট করে না, ঠিক আছে, মনোসাইট। আচ্ছা, কজেস অফ রেইজড ইএসআর, কজেস অফ রেইজড ইএসআর, আমরা কি জানি যে ইএসআর এর ফুল অ্যাব্রিভিয়েশন কি? ইএসআর এর ফুল অ্যাব্রিভিয়েশন ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ঠিক আছে। এইটা যখন বেড়ে যায়, এই ইএসআর এর পরিমাণ যখন বেড়ে যায় তখন আমরা মনে করি যে হচ্ছে একটা ইনফ্লামেশন আছে বডিতে, বা বডি এখন কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে, বা কোনো ডিজিজ আছে, কোনো ইনফেকশন আছে, মানে এইটাও আমরা বলে থাকি, বা কোনো সেল গ্রোথ বেশি আছে, ম্যালিগনেন্সি হইতে পারে, বা ক্যান্সার পর্যায় পর্যন্তও যেতে পারে। যখন ইএসআর বেশি থাকে আমাদের এই চিন্তাগুলো মাথায় আসে যে হয়তো বা হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশনে বিলং করতেছে, অথবা ইনফেকশন আছে বডির মধ্যে কোনো, অথবা ম্যালিগনেন্সি ডেভেলপ করতেছে, ঠিক আছে। সো এটা কি কারণে হয়? যখন ফাইব্রিনোজেনের পরিমাণটা বেড়ে যায়, ডিউ টু দ্য ইনক্রিজড লেভেল অফ ফাইব্রিনোজেন, যখন ফাইব্রিনোজেন লেভেলটা বেড়ে যাচ্ছে তখন হচ্ছে আমাদের এই ইএসআর এর পরিমাণটা বেশি হওয়ার একটা চান্সেস থাকে, ঠিক আছে। তাহলে আমরা যে এই যে পড়লাম যে কি কি কারণে হয়, যে হচ্ছে এই যে ইএসআর এর ফুল অ্যাব্রিভিয়েশন কি বললাম? ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ওকে, গুড, বুঝতে পারলে তো ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে হচ্ছে ম্যালিগনেন্সি হতে পারে, অথবা ইনফেকশন থাকতে পারে, অথবা ইনফ্লামেটরি কন্ডিশন থাকতে পারে। দেখো তো এর মধ্যে কোথায় এই তিনটার মধ্যে কোনোটা মিলছে কিনা? এই যে ম্যালিগনেন্সি, সো আমাদের ম্যালিগনেন্সি অ্যান্সার। যদি ইনফেকশন থাকতো ইনফেকশনই অ্যান্সার হতো, যদি ইনফ্লামেটরি কন্ডিশন বা ইনফ্লামেটরি কোনো ডিজিজের কথা থাকতো সেটাও কিন্তু অ্যান্সার হতো, ঠিক আছে। ওকে, আই হোপ ক্লিয়ার। দেন নেক্সট, দ্য ফ্যাক্টরস রিকোয়ার্ড ফর ইরাইথ্রোপয়েসিস আর, আচ্ছা নিচের কোন ফ্যাক্টরটা ইরাইথ্রোপয়েসিসের জন্য প্রয়োজনীয়? নিচের কোন ফ্যাক্টরটা? ইরাইথ্রোপয়েসিসটা হচ্ছে আমাদের কোন মানে কোন প্রসেস যেখানে আমাদের হচ্ছে রেড ব্লাড সেলটা তৈরি হচ্ছে। এই যে আমাদের রেড ব্লাড সেলটা তৈরি হচ্ছে, আমাদের যাদের বডিতে রেড ব্লাড সেল তৈরি হয় না তাদের কি ডেফিসিয়েন্সির কারণে হয় না? ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে রেড ব্লাড সেলটা সঠিকভাবে প্রডিউস হয় না। সো আমাদের যে এই যে ইরাইথ্রোপয়েসিস প্রক্রিয়ার জন্য তাহলে প্রয়োজনীয় জিনিস কোনটা হবে? যেটার কারণে আমার রেড ব্লাড সেলটা ঠিকভাবে তৈরি হয় না সেটাই হবে মেইন রিজন। সো আমাদের ভিটামিন B12, এটা হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ ভাইটামিনস, যেটার কারণে আমাদের হচ্ছে এই যে ইরাইথ্রোপয়েসিস প্রসেসটা সম্পন্ন হয় না যদি ঘাটতি থাকে। আর যদি আমাদের রেড ব্লাড সেল ঠিক পরিমাণে উৎপন্ন না হয় তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বা হচ্ছে আমাদের হচ্ছে মেগালোব্যাকটিক অ্যানিমিয়া, অথবা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এগুলো হচ্ছে ডেভেলপ করতে থাকে, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আনসার কি হবে? ভিটামিন B12, এটা এখন খুঁজতে হবে আমাদের, এই যে। ওকে, সো হচ্ছে যদি ইরাইথ্রোপয়েসিসে বাধা প্রদানকারী হয়ে থাকে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তাহলে অবশ্যই ইরাইথ্রোপয়েসিসের জন্য রিকোয়ার্ড বা প্রয়োজনীয় জিনিস হবে ভিটামিন B12। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার। এগুলো আসলে মুখস্থ ইনফরমেশান, এইগুলা মানে বেসিক সায়েন্সের যে প্রশ্নগুলো তোমাদের আসবে এগুলো তোমাদের আর কি মানে মোটামুটি যেগুলো দেখছো এতক্ষণ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের দেওয়া। সো এইগুলোর মধ্যে দেখবা যে যেটা মনে করো একদম মুখস্থ রাখার জিনিস বা বেস একটা জিনিস বা তোমার বেসিক একটা ইনফরমেশান, সেইখান থেকেই প্রশ্নটা করে একটু হয়তো ঘুরায় করে, যে কম্পোনেন্ট বলতে পারতো, বা হচ্ছে এটার
জন্য হচ্ছে দায়ী কোনটা এরকম বলতে পারতো, কিন্তু না, বলছে যে এটার জন্য প্রয়োজন কোনটা, এরকম একটু ঘুরায় বলতে পারে কথাটা। বাট আলটিমেটলি কিন্তু কোয়েশ্চেনটা সেমই থাকে, ওই তোমার ওই বেসিক থেকেই কোয়েশ্চেনটা থাকে, ঠিক আছে। সাবজেক্টের নামের সাথে কোশ্চেন ক্যাটাগরির মিল আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কজেস অফ ডিজিজ ইন ইএসআর। আচ্ছা, কজেস অফ আ ডিজিজ ইন ইএসআর আমাদের মানে হচ্ছে কজেস, সরি ডিক্রিজ বলছে, আমি ডিজিজ দেখি, ডিক্রিজ, কজেস অফ আ ডিক্রিজ ইন ইএসআর। আচ্ছা, কি কারণে ইএসআর এর পরিমাণটা কমে যায়? কি হইলে ইএসআর এর পরিমাণটা কম পাবো? আমরা ইএসআর এর পরিমাণ বেশি হওয়ার কথা পড়ছি, আমরা কম হওয়ার কথা পড়ি নাই। কি কোন কারণটার জন্য ইএসআর এর পরিমাণটা কমে যায় সেটাই হচ্ছে জানতে চাইছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে ইএসআর এর পরিমাণটা কমতে পারে যখন হচ্ছে আমাদের কোনো হচ্ছে ব্লাডের, যেমন হচ্ছে আমাদের যদি হচ্ছে ব্লাডের ভিসোসিটি বা ব্লাডের যে ঘনত্ব আছে, যদি এগুলা হচ্ছে বেড়ে যেতে থাকে এবং হচ্ছে তখন ইএসআরটা অনেক মানে কি বলবো স্লো ডাউন হয়ে যায়। যখন ব্লাডের ঘনত্ব বাড়তে থাকে ইএসআরটা স্লো ডাউন হয়ে যায় বা কমে যায়, কম দেখা যায়। তখন আবার আমাদের রেড ব্লাড কর্পাসকেল যে আছে এটার কাউন্টটা আবার অনেক হাই দেখায়। তো রেড ব্লাড সেলের এটা যদি অনেক হাই, এটা ন্যাচারালি হয় না, মানে খুব রেয়ার কেস যদিও, বাট তোমাদের তো জানতে হবে যে নিচে কোনটার কারণে হচ্ছে, কোন কারণের জন্য যে ইএসআরটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো ইএসআরটা ডিক্রিজ হয় মেইনলি হচ্ছে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, হ্যাঁ, যদি কোনো এমন কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে যেখানে হচ্ছে আমার ব্লাডের সাথে ভাইরাসটা মিশে গেছে বা অনেক টাইপের হচ্ছে ভাইরাস ব্লাডে এফেক্ট করছে, যেটাকে আমরা পলি বলি। অনেকগুলো এফেক্ট করলে পলিসাইথেমিয়া হয় যদি, হ্যাঁ, পলিসাইথেমিয়া যদি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইএসআর এর পরিমাণটা স্লো ডাউন হইতে থাকে এবং আরবিসির কাউন্টটা তখন বেড়ে যায়, ব্লাডের ভিসোসিটি বাড়তে থাকে। সো তখন ওই কন্ডিশনে আমাদের হচ্ছে ইএসআরটা আস্তে আস্তে কমতে থাকে। এটা খুবই রেয়ার একটা কেস, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে ইএসআরটাই বেশি পাওয়া যায়। সো এখানে দেখি তো আমরা পলিসাইথেমিয়া আছে কিনা, নাই, তাই না? আচ্ছা, তাহলে তো আমি এখানে আনসারটা দেখতেছি না, এখানে আসলে কোনো কারেক্ট অ্যান্সার আমি পাচ্ছি না, ঠিক আছে, এখানে কোনো কারেক্ট অ্যান্সার দেওয়া নেই। এখানে যদি হইতো তাহলে হচ্ছে পলিসাইথেমিয়া হইতো অ্যান্সার, যেখানে হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন ব্লাডের মধ্যে বা ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইরাস মিলে একটা ইনফেকশন ক্রিয়েট করে, সেই কারণেই শুধুমাত্র হচ্ছে আমাদের ইএসআর এর পরিমাণটা কমতে থাকে, ঠিক আছে। ওকে, এটা একটু ভুল দেওয়া আছে, এটা কারেকশন করে নেব যে এখানে কারেক্ট অ্যান্সার নাই, ঠিক আছে। ওকে, iron and bile pigments are released on the breakdown of, আচ্ছা, আয়রন আর বাইল পিগমেন্টগুলো রিলিজ হয় কিসের ব্রেকডাউনে, মানে কি ভেঙে হচ্ছে আমাদের আয়রন আর বাইল পিগমেন্টটা হচ্ছে বের হচ্ছে বা রিলিজ হচ্ছে। আমরা জানি যে আমাদের হচ্ছে মূল কাজটা কোন জায়গা থেকে হচ্ছে, আমাদের লিভার থেকে হয়, একটা ভাইটাল রোল প্লে করে হচ্ছে লিভার, তাই না? সো লিভারের মধ্যে আমাদের হচ্ছে বাইল থাকে, এছাড়াও আয়রনও ওখানে হচ্ছে অ্যাবজর্পশন হয়। ও তো রিইউজড করার জন্য করা যায় কিনা বা যে কোনো ডিসিশন মেকিংয়ে যে কোন দিকে যাবে বা কি করা হবে, এগুলো লিভারের পরে ডিস্ট্রিবিউটটা হয়। সো আমাদের যে হিমোগ্লোবিন আছে এটা রিলিজ হয় হচ্ছে আয়রন এবং বিলিরুবিন এগুলো থেকে রিলিজ হয়, মানে হিমোগ্লোবিন থেকে আয়রনও রিলিজ হয় এবং হচ্ছে বিলিরুবিনও রিলিজ হয়। বিলিরুবিনের পরিমাণ যখন বেড়ে যায় তখন কি বলি আমরা, জন্ডিস হয়। আর আয়রনের পরিমাণ যদি কমে যায় তখন অ্যানিমিয়া হয়, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে। এই দুইটা পিগমেন্টই হচ্ছে তাহলে কোথা থেকে ব্রেকডাউন হচ্ছে বা কোথা থেকে রিলিজ হচ্ছে, যেখান থেকে রিলিজ হচ্ছে সেটাই হচ্ছে ব্রেকডাউন, মানে কোনটা ভেঙে তৈরি হচ্ছে। সো মনে রাখবা হিমোগ্লোবিন, যখন হিমোগ্লোবিন ভাঙতে থাকে তখন আয়রনের পিগমেন্ট এবং বাইলের পিগমেন্টগুলো হচ্ছে বডি থেকে আমাদের বের হইতে থাকে বা লস হইতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা ডিজিজ। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের এখানে আনসার হিমোগ্লোবিন, ঠিক আছে, যে হচ্ছে আয়রন এবং বাইল পিগমেন্টগুলো রিলিজ হয় কার ব্রেকডাউনে, আমাদের যখন হচ্ছে হিমোগ্লোবিনের ব্রেকডাউন হয়, ঠিক আছে, বা হিমোগ্লোবিন থেকেই রিলিজ হচ্ছে। ওকে, অলরাইট। দেন পরেরটায় আসি, লিম্ফোসাইটস অ্যান্ড ফ্যাগোসাইটস আর টাইপস অফ। আচ্ছা, লিম্ফোসাইট কি আর হচ্ছে ফ্যাগোসাইট কি? আচ্ছা,
এই দুইটাই হচ্ছে আমাদের ইমিউনো রেসপন্সের সাথে জড়িত এবং দুইটাই ডাব্লিউবিসি অথবা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসকেলের সাথে ইনভলভ, দুইটাই। সো আমাদের এখন দেখতে হবে, আমরা জানি যে হচ্ছে ইরেথ্রোসাইট মানে আরবিসি, থ্রোম্বোসাইট মানে হচ্ছে প্ল্যাটলেট, অ্যান্টিবডি তো প্রোটিন, আর হচ্ছে লিউকোসাইট থাকে যেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। লিউকোসাইট কিন্তু হচ্ছে লিউকোমিয়া, হচ্ছে হোয়াইট ব্লাড সেলের কাউন্ট অনেক পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, লিউকোসাইট বা লিউকোমিয়া যখন হয় ব্লাডে, ঠিক আছে। লিউকোসাইট হবে অ্যান্সার, কারণ এই দুইটাই হচ্ছে আমাদের ডাব্লিউবিসির বা হোয়াইট ব্লাড কর্পাসকেলের টাইপস। ওকে ওকে ব্লাড গ্রুপ সিস্টেমস ওয়ার ডিসকভার্ড বাই, ব্লাড গ্রুপ সিস্টেম কার দ্বারা হচ্ছে ডিসকভার্ড হয়েছে, এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ। কার্ল ল্যান্ডস্টেইনার, এটা মুখস্থ করতে হবে, এটা বেসিক একটা ইনফরমেশন। ব্লাড গ্রুপ সিস্টেম কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে, এটা ওনার দ্বারাই হচ্ছে ডিসকভার করা হয়েছে, এটা মুখস্থ। দেন নেক্সটে যাই, ইফ আ পারসনস ব্লাড গ্রুপ ইজ এ অ্যান্টিবডিজ আর প্রেজেন্ট। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে আমাদের 4 ধরনের মূলত আমরা ব্লাড গ্রুপ পাই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা এবি, আর একটা হচ্ছে ও। হ্যাঁ, আর RH নেগেটিভ নাকি পজিটিভ এটা পরে আসে, আগে ব্লাড গ্রুপটা আমরা বুঝি। সো যখন আমাদের ব্লাড গ্রুপ এ হচ্ছে তখন আমাদের অ্যান্টিজেনটা হচ্ছে এ এবং অ্যান্টিবডিটা কিন্তু হচ্ছে তার অপোজিট। অ্যান্টিবডি তখন কি হয়ে যাচ্ছে, বি হয়ে যাচ্ছে। সো এইখানে তাহলে কি হবে, অ্যান্টিবডি প্রেজেন্ট কি থাকবে, যদি একটা পার্সনের ব্লাড গ্রুপ এ পজিটিভ হয় তাহলে তার অ্যান্টিবডি অবশ্যই তার অপোজিটটা থাকবে, বি থাকবে, এবং অ্যান্টিজেনটা সিমিলার থাকবে। তাহলে বি ব্লাড গ্রুপ যদি হয় তাহলে কি হবে বলো তো, অ্যান্টিজেন অবশ্যই বি হবে এবং অ্যান্টিবডিটা হয়ে যাবে এ পজিটিভ। এখন তোমরা প্রশ্ন করতেই পারো তাহলে এ বিতে তো দুইটাই আছে, এটার অপোজিট কি হবে। এখানে অ্যান্টিজেনটা থাকবে এ বি, এও অ্যান্টিজেন থাকবে, বিও অ্যান্টিজেন থাকবে, কিন্তু অ্যান্টিবডি এখানে কোনো থাকবে না। এই যাদের ব্লাড গ্রুপ এবি পজিটিভ তাদের ব্লাডের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না, এদের শুধু অ্যান্টিজেন থাকে, এ এবং বি দুইটাই থাকে। আর যদি অ্যান্টিবডি অ্যান্টিজেন একই দিয়ে দিই আমরা, একটা পেশেন্ট মনে করো ব্লাড পাবে, অ্যান্টিজেন আছে এ, আমি অ্যান্টিবডিও দিয়ে দিলাম এ, তখন কিন্তু পেশেন্টটা মারা যাবে ব্লাড ক্লট হয়ে, ঠিক আছে। সো বি কেয়ারফুল। তার মানে হচ্ছে যেই গ্রুপের ব্লাড সেই গ্রুপে দেওয়া ভালো। এই যে মানুষ বলে জীবনে একবার নিতে পারবে, এগুলোর কোনো দরকার নেই। যেই গ্রুপে, হ্যাঁ ইমার্জেন্সি একবার সর্বোচ্চ, এর বেশি কিন্তু নেওয়া যায় না। সো জীবনে কখনোই যেন এটা না আসে যে কোনো একটা তো নিতেই পারবো এবার নিয়ে নিই, এরকম না, ওই নির্দিষ্ট ব্লাড গ্রুপই নিতে হবে, ঠিক আছে। এটাই মাথায় সেট করা উচিত। তাহলে হচ্ছে অ্যান্টিবডিটা হবে বি অ্যান্টিবডি, ঠিক আছে। ওকে, RH blood group system was discovered by Carl Landsteiner in কত সালে করে, 1940 সালে। এটা আমার আর বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ। 1940 সালে করে থাকে, ঠিক আছে। এটা একটু ভুল আছে, এটা 1940 সালে হবে। উনি হচ্ছে RH ফ্যাক্টর নিয়ে কাজ করে 1940 সালে। আচ্ছা, ক্ল্যাম্পিং অফ সেলস ইজ নোন অ্যাজ, আচ্ছা ক্ল্যাম্প যখন করি একটা সেলকে বা একটা টিস্যুকে, আমরা তো ক্ল্যাম্প করে রাখি আর্টারি দিয়ে, তখন সেই টার্মটাকে কি বলে, যে অ্যাগ্লুটিনেশন মানে কি, ক্ল্যাম্প করে রাখা। হ্যাঁ, আমরা যখন হচ্ছে আম্বিলিক্যাল কর্ড কাটি তখন অ্যাগ্লুটিনেশন করেই কাটি। কিভাবে, এই পাশেও ক্লট করি, এই পাশেও ক্লট মানে আটকানোর পরে মাঝখান দিয়ে কাটি। সো হচ্ছে অ্যাগ্লুটিনেশন, এই প্রসেসটাকেই বলে হচ্ছে, প্রসেসটার নামটাই এটা, কিছু করার নেই, একটু কঠিন নাম। ওকে, দেন নেক্সট। আচ্ছা, পারসন লিভিং অ্যান্টিজেন বি অন আরবিসি হ্যাজ, আচ্ছা একজন পার্সনের যদি হচ্ছে অ্যান্টিজেন বি থাকে অন আরবিসি হ্যাজ, আচ্ছা তাহলে হচ্ছে যদি অ্যান্টিজেন বি থাকে, আমি কি বলছি, তাহলে ব্লাড কি হবে, অবশ্যই অ্যান্টিজেন যা হবে ব্লাড গ্রুপও তাই হবে। তাহলে সেই মানুষটার ব্লাড গ্রুপ হচ্ছে বি। আচ্ছা, আমরা চেঞ্জ করে নিই। ওকে, অ্যান্টিজেন যদি বি হয় তাহলে অবশ্যই অ্যান্টিজেন যেহেতু বি তাহলে ব্লাড গ্রুপ অবশ্যই হচ্ছে বি হবে, এই যে ব্লাড গ্রুপ বি, ঠিক আছে। ওকে, আচ্ছা লার্জেস্ট সেল অফ দ্য হিউম্যান বডি বাই লেন্থ, আচ্ছা লার্জেস্ট সেল, হিউম্যান বডির সবচেয়ে বড় সেল হচ্ছে আমাদের নিউরন। এটা আমরা সেই হচ্ছে শুরুর দিন থেকেই আমরা মুখস্থ করে আসতেছি যে হিউম্যান বডির সবচেয়ে লার্জেস্ট সেলটাই হচ্ছে নিউরন। এটা
আমাদের ফুল বডির সব জায়গায় কিন্তু আমরা নিউরন দেখতে পাই। হ্যাঁ, নিউরন কি করে? আমাদের সিগন্যাল আদান প্রদান করে। কোনো একটা জায়গায় যদি নিউরনটা নষ্ট হয়ে যায় বা কেটে যায় বা ছিঁড়ে গেল, তখন কিন্তু ওই জায়গায় আমাদের সাপ্লাই বন্ধ থাকবে, ইনফরমেশন সাপ্লাই। সো আমরা কিন্তু ওই জায়গায় কোনো বোধ অনুভব করতে পারবো না, বা ওই জায়গায় কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ ওখানে কোনো সিগন্যাল কানেকশান থাকবে না ওই সময়। ঠিক আছে, সো এটা কিন্তু একটা মেজর ইনজুরি। আনসারটা দেখে নেই। নিউরন। ঠিক আছে, আচ্ছা। তারপরে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ইম্পর্ট্যান্ট ইন, অ্যাটমসফিয়ারিক প্রেশার নিচের কোনটাতে ইম্পর্ট্যান্ট? এখানে কি কি বলছে আগে এটার অপশন পড়তে হবে, কারণ কিছু প্রেক্ষাপট ভিত্তিক কোশ্চেন আছে যে অপশন না পড়লে এটা আনসার দেওয়া যাবে না। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কিসের সাথে ইম্পর্ট্যান্ট? ব্লাড ফ্লোয়ের সাথে, নাকি ব্রিদিংয়ের সাথে, ম্যাকচুরেশনের সাথে, নাকি রিপ্রোডাকশনের সাথে? রিপ্রোডাকশন তো আগেই বাদ, ম্যাকচুরেশনও বাদ, তারপরে হচ্ছে ব্রিদিং থাকে আর ব্লাড ফ্লো থাকে। তাহলে আমাদের যেহেতু বলছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার আসলে আমাদের বডির ভিতরে ভিতরে থাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার, কিন্তু এটা আমরা বাতাসটা অ্যাটমসফিয়ার থেকে নেই, তাই না? বাতাসটা নিচ্ছি কিসের মাধ্যমে নিচ্ছি? লাংসের মাধ্যমে নিচ্ছি। সো এয়ারের সাথে রিলেটেড বা ব্রিদিংয়ের সাথে রিলেটেড। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ব্রিদিং, ব্লাড ফ্লো আর হলো না। ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার বাতাসের কথা বলছি। ওকে, দেন নেক্সট, নিউক্লিক অ্যাসিড কনসিস্টস অফ, নিউক্লিক অ্যাসিড কী দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের কিছু অর্গানিক মলিকিউল আছে, যেমন ডিএনএ, আরএনএ, এগুলো দিয়ে নিউক্লিক অ্যাসিডটা গঠিত। ঠিক আছে, পলিমারেজ চেইন সৃষ্টি করে নিউক্লিয়াস হিসেবে বংশ বিস্তার করতেছে। কিন্তু আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিড কী কী দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড শুধু অর্গানিক কিছু মলিকিউল আছে, ডিএনএ, আরএনএ, এগুলো দিয়ে হচ্ছে তৈরি। কনসিস্ট অফ মানে তৈরি করে। ঠিক আছে, ওকে, সো আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেন নেক্সট, সেলস আর কম্পোজড অফ, সেলগুলা কী দিয়ে গঠিত? সেলগুলা কী কী দিয়ে গঠিত? কার্বন দিয়ে গঠিত, হাইড্রোজেন দিয়ে গঠিত, নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। আচ্ছা, আমাদের বডিতে যতগুলো সেল আছে সবগুলোর মধ্যেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে, সামান্য পরিমাণে বেশি পরিমাণে যেটাই হোক আছে আমাদের বডিতে। ঠিক আছে, সো এই ব্লাড সেলগুলোর এগুলো হচ্ছে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে এই নাম্বারটাই অ্যান্সার হচ্ছে। সেলস আর কম্পোজড অফ, আচ্ছা সেলগুলো হচ্ছে কী দিয়ে গঠিত, তাই না? সেলগুলো হচ্ছে গঠিত হয় কী দিয়ে সেটা জানতে চাইছে। দেখি তো প্রথমটা কী বলছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সরি এটা তো সেলস আর কম্পোজড অফ। আচ্ছা, এবার হচ্ছে হাইপোন্যাট্রেমিয়া। হাইপোন্যাট্রেমিয়া তার মানে কি? হাইপো মানে হচ্ছে কম, আমরা বুঝবো যখন হাইপো থাকবে, যখন হাইপো লেখা থাকবে তখন মানে হচ্ছে কি বুঝবো? লো। হ্যাঁ, আর হচ্ছে ন্যাট্রেমিয়া মানে হচ্ছে সোডিয়াম। তাহলে হাইপোন্যাট্রেমিয়া মানে কি? লো সোডিয়াম। ঠিক আছে, তাহলে এখন খুঁজো, এই যে লো সোডিয়াম, এটাই হবে আনসার। ন্যাট্রেমিয়া এনে দিয়ে মনে রাখতে হবে ন্যাট্রেমিয়া। ক্যালসেমিয়া যদি বলতো ক্যালসেমিয়া, এইগুলো হচ্ছে ভুল হয়ে যায়। প্রথম তো এগুলো এখন ভুল হয়ে যায় যে ক্যালসেমিয়া কোনটা, ক্যালেমিয়া কোনটা, ন্যাট্রেমিয়া কোনটা। যখন ক্যালসেমিয়া থাকবে তখন Ca2+, ঠিক আছে, ক্যালসেমিয়া। এটা হচ্ছে হাইপো বললে নিচে লোয়ার, আর হাইপার বললে উপরে। আচ্ছা, আর একটা আছে হচ্ছে হাইপো ন্যাট্রেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালেমিয়া অথবা হাইপার ক্যালেমিয়া। ঠিক আছে, সো হচ্ছে এই তিনটা টার্ম মনে রাখতে হবে। এছাড়া আরও অনেক টার্ম আছে। হাইপো আর হাইপার এটা ফ্যাক্ট না, হাইপো মানে কম, হাইপার মানে হচ্ছে বেশি, এটা মনে রাখলেই এনাফ। ঠিক আছে, আর ন্যাট্রেমিয়া তো হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে ক্যালসেমিয়া হচ্ছে ক্যালসিয়াম, আর ক্যালেমিয়া হচ্ছে মানে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, ওকে। নট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, নিচের কোনটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট নয়? আচ্ছা, এখানে অ্যান্সারটা আমরা দেখে নিই। আচ্ছা, which of the following is not a part of small intestine? নিচের কোনটা স্মল ইন্টেস্টাইনের পার্ট নয়? সিকাম, কোলন, রেকটাম, এই তিনটার মধ্যে কোনটা আছে? শুধু সিকাম আছে।
এগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। এখানে নট বলছে যেহেতু, সেহেতু হচ্ছে সিকাম, কোলন আর রেকটামের মধ্যেই আনসার হবে। যদি বলতো যে নিচের কোনটা হচ্ছে পার্ট অফ ইন্টেস্টাইন, তখন আবার বাকি তিনটাই ট্রু হয়ে যেত। ঠিক আছে, ওকে। 31 which one, ও আচ্ছা এটা তো প্রবলেম, which one of the following glands is present in pairs in human body? which among the following glands, আচ্ছা নিচের কোন গ্ল্যান্ডগুলোর মধ্যে প্রেজেন্ট আছে পেয়ার্স ইন হিউম্যান বডি? হিউম্যান বডির কোনো একটা পেয়ার প্রেজেন্ট আছে নিচের কোন গ্ল্যান্ডের ভিতরে? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে which one among the following glands is present in pairs in the human body? আচ্ছা, কোনটা হচ্ছে এক জোড়া হিসেবে আমাদের বডিতে আছে? ঠিক আছে, কোনটা এক জোড়া হিসেবে আমাদের বডিতে আছে? এখন দেখতে হবে আমাদের লিভার কি একটা থাকে নাকি এক জোড়া থাকে। যদি একটা থেকে থাকে তাহলে একটাই, এটা কোনো জোড়া হলো না। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কয়টা থাকে? তারপর প্যানক্রিয়াস কয়টা থাকে? পিনিয়াল গ্ল্যান্ড কয়টা থাকে? আমরা জানি যে আমাদের হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাই দুইটা থাকে, দুই কিডনির উপরে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, সো এখানে বলছে যে কোন নিচের কোনটা হচ্ছে জোড়া হিসেবে আমাদের বডিতে প্রেজেন্ট থাকে। সো এখানে অ্যান্সার হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কারণ বাকি যে তিনটা গ্ল্যান্ডের নাম আছে এগুলো সবই একটা একটা করে থাকে। ঠিক আছে, আচ্ছা, which of the following is the lastest process of heat transfer? আচ্ছা, যে কোনটা হচ্ছে লাস্ট প্রসেস হিট ট্রান্সফারের? লাস্ট প্রসেস নিচের কোনটা? কন্ডাকশন, রেডিয়েশন, কনভেকশন আর হচ্ছে আইসোলেশন। এই চারটার মধ্যে কোনটা হচ্ছে লাস্ট, সরি ফাস্টেস্ট প্রসেস অফ দ্য হিট ট্রান্সফার? আচ্ছা, মানে প্রথম প্রসেস হিসেবে আমরা হিট ট্রান্সফারের জন্য কোনটা নিতে পারি? আমরা জানি যে হচ্ছে কন্ডাকশনের কথা। আচ্ছা, এখানে কন্ডাকশনের কথা হবে। কন্ডাকশনটা হচ্ছে ফাস্টেস্ট প্রসেস। আচ্ছা, হিট ট্রান্সফারের জন্য বলছে, তাই না? যে আমরা যখন হিট ট্রান্সফার করি তখন হচ্ছে আমরা ফার্স্টেই হচ্ছে রেডিয়েশন করি না। হিট এক্সচেঞ্জ বা হিট ট্রান্সফার প্রসেসে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে চারটা জিনিস মেনটেন করি, চার ধরনের হচ্ছে আমরা করি। একটা হচ্ছে কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, ট্রান্সপোর্টেশন। আচ্ছা, ও সরি, কন্ডাকশন না কনভেকশন হবে, তাহলে কনভেকশন হবে আনসার। ঠিক আছে, রেডিয়েশনটা শুরুতে হচ্ছে না। কনভেকশন, তারপর কন্ডাকশন, তারপর রেডিয়েশন, তারপরে হিট ট্রান্সফার। ঠিক আছে, মানে আমরা হচ্ছে চার উপায় করি। এর মধ্যে হচ্ছে ফাস্টেস্ট, এটা হচ্ছে আমাদের কুইক, কোনটা কুইক হয় সেই হিসেবেই হচ্ছে সিরিয়াল করা। সো কনভেকশন হবে কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, সো নেক্সটে যাই আমরা। আচ্ছা, ইন ম্যান দ্য নর্মাল নাম্বার অফ ক্রোমোজোমস ইজ? আচ্ছা, মানুষের দেহে হচ্ছে নর্মাল নাম্বার অফ ক্রোমোজোম কয়টা থাকে? যে হচ্ছে আমাদের যে মিনিমাম নাম্বার একটা মানুষ হিউম্যান বডিতে ক্রোমোজোম টোটাল নর্মাল নাম্বার কয়টা থাকে? দেখি, এটা তো অ্যানাটমিতে তোমাদের পড়ার কথা। 33A বলছে। আচ্ছা, ফাহমিদা সরণি বলো 34 কি হবে? 34 বলো। এটা বলা যাবে না, এটা তোমাদের মুখস্থ, এটা বলা যাবে না। বলো দেখি, বলো। নর্মাল নাম্বার ইন ক্রোমোজোম কেউ বলতে পারতেছে না এটা একটা হইল। তোমাদের কিচ্ছু জিজ্ঞেস করলে তোমরা কোনোটাই অ্যান্সার করতে পারো না ঠিকঠাক টাইম মতো। যখন অ্যান্সার করে দেই তারপরে হচ্ছে তোমরা বলো বলো এটা তোমাদের অ্যানাটমিতে পড়ছো, এটা আমার বললে খুবই মানে কি হয়ে যাবে এটা। আমরা কি জানি না যে ক্রোমোজোম হচ্ছে আমাদের কত জোড়া থাকে? জোড়াকে 2 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়।
কত জোড়া থাকে ক্রোমোজোম? 23 জোড়া থাকে, রাইট? সো দেখি কে আনসার দিছে। 34 বি, ভেরি গুড, 46, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, ইন দ্য হিউম্যান বডি, আচ্ছা, কপার্স গ্ল্যান্ডস ফ্রম আ পার্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। আচ্ছা, এখানে কি বলছে যে আমাদের হিউম্যান বডিতে যে হচ্ছে কপার্স গ্ল্যান্ডটা থাকে, কপার্স গ্ল্যান্ডটা থাকে, এই কপার্স গ্ল্যান্ড ফ্রম আ পার্ট, আচ্ছা, কপার্স গ্ল্যান্ড ফ্রম আ পার্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, ঠিক না? যে হচ্ছে কপার্স গ্ল্যান্ডের মানে একটা পার্টের নাম জানতে চাইছে, নিচের কোনটা কপার্স গ্ল্যান্ডের একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন জানতে হবে যে কোপার্স গ্ল্যান্ড আমাদের কোনগুলা, তাই না? আমরা যদি নাই জানি তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে হচ্ছে কোপার্স গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডকে আমরা কোপার্স গ্ল্যান্ড বলে থাকি। এখানে হচ্ছে দুইটা হচ্ছে স্মল সাইজের গ্ল্যান্ড থাকে, একটা সাইড হচ্ছে মেল ইউরেথ্রা আর একটা হচ্ছে মানে প্রোস্টেট। হ্যাঁ, প্রোস্টেট আর ইউরেথ্রা, এইটা হচ্ছে কোপার্স গ্ল্যান্ড। তাহলে হচ্ছে আমাদের নিচের কোনটা হচ্ছে কোপার্স গ্ল্যান্ডের পার্ট হয়, তাহলে আমাদের কি হবে এখান থেকে, যেহেতু আমরা বললাম যে মেল ইউরেথ্রা আর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এগুলা রিপ্রোডাক্টিভ সিস্টেমের গ্ল্যান্ড, তাই না? তাহলে আমাদের আনসার হবে রিপ্রোডাক্টিভ সিস্টেম। অলরাইট, তাহলে কোপার্স গ্ল্যান্ড বলতে আমরা কি বুঝি, যে স্মল সাইজের দুইটা গ্ল্যান্ড, একটা হচ্ছে মেল ইউরেথ্রা আর একটা হচ্ছে প্রোস্টেট, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাই, যে হুইচ ইজ দ্য ফলোয়িং পার্টস ডাজ নট টেক পার্ট ইন দ্য প্রসেস অফ ব্রিদিং। আচ্ছা, যেটা হচ্ছে ব্রিদিংয়ে কোনো অংশগ্রহণ বা পার্টিসিপেট করে না, ডাজ নট টেক পার্ট। আচ্ছা, কি হচ্ছে ডাজ নট টেক পার্ট ইন দ্য প্রসেস অফ ব্রিদিং, যেটা ব্রিদিংয়ে কোনো অংশগ্রহণ বা পার্টিসিপেট করে না, সেটার কথা জানতে চাইছে। আচ্ছা, নিচের কোনটা? দেখো, ব্রঙ্কাই, এটা তো করে, ডায়াফ্রাম করে, তারপর হচ্ছে ট্র্যাকিয়া, এটাও করে, তাই না? ট্র্যাকিয়াও তো করে। এগুলা কি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ে নাকি রেসপিরেটরি ট্র্যাক্টের বাইরের কোনো অর্গান? এগুলো বলো তো। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ে, তাই না? কারণ হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে মানে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, তার মধ্যে ব্রঙ্কাস আছে, ব্রঙ্কিওল আছে, ডায়াফ্রাম আছে, তাই না? ডায়াফ্রাম দেখে আমরা বুঝি কখন আমরা ইন্সপিরেশন করছি, কখন আমরা এক্সপিরেশন করছি। সো আমাদের হচ্ছে এগুলো এক একটা পার্ট। কিন্তু আমাদের যে বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে আমাদের কিডনি বা নেফ্রনের একটা পার্ট, তাই না? সো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে বোমেন্স ক্যাপসুলটা আমাদের আমাদের ব্রিদিংয়ে কোনো পার্টিসিপেট করছে না, কিন্তু আমাদের যে ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, ডায়াফ্রাম, ট্র্যাকিয়া, এগুলো সবই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট। সো এগুলো আসলে এগুলো রং হয়ে যাবে, এবং কোনটা পার্টিসিপেট করে না, তাহলে বোমেন্স ক্যাপসুলই হবে, বাকি সবই পার্টিসিপেট করে, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। ওকে, নেক্সটে যাই। 36-এর বি, 35-এর সি, ভেরি গুড। যারা আনসার করতেছো, মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, পরের কোশ্চেনটা কি? 37, তাই না? ওকে, বোমেন্স ক্যাপসুল ইজ লোকেটেড, এবার বোমেন্স ক্যাপসুল দিয়ে কোশ্চেন করা হয়েছে। কোথায় লোকেটেড? ইন দ্য কিডনি। আমি বলছি না একটু আগে যে কিডনিতে থাকে বোমেন্স ক্যাপসুল, বা নেফ্রনের একটা পার্ট হচ্ছে বোমেন্স ক্যাপসুল। নেফ্রন হচ্ছে কিডনির একটা একক, কাজের একক, তাই না? আচ্ছা, which one of the following elements is needed in the human body to transfer electric signals by nerve cells? আচ্ছা, নিচের কোনটা হচ্ছে একটা এলিমেন্ট যেটা হচ্ছে হিউম্যান বডি থেকে ট্রান্সফার করে ইলেকট্রিক সিগন্যাল নার্ভ সেলের মাধ্যমে? নার্ভ সেলের মাধ্যমে আমাদের কিডনি দিয়ে, বা কিডনি যেখানে জড়িত থাকে সেখানে মনে রাখবা সোডিয়াম হচ্ছে একটা মানে এলিমেন্টস, বা সোডিয়াম হচ্ছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এটাতে হেল্প করে, ঠিক আছে? কিডনি থেকে ট্রান্সপোর্টেশনের জন্য, বা কিডনিতে যে এলিমেন্টসটা প্রয়োজন সেটাই হবে, যেটা হচ্ছে ট্রান্সফার করে ইলেকট্রিক সিগন্যাল, সেটা হচ্ছে আমাদের সোডিয়াম। সোডিয়ামের সাথে কিডনির একটা রিলেশন আছে এই জন্য, ঠিক আছে? তো আনসার হবে সোডিয়াম। দেখি তো আনসারটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে। ইয়েস, সোডিয়াম, রাইট। ওকে, ক্লিয়ার।
এটা মনে রাখবা যে হচ্ছে কিডনি থেকে যদি কোনো ট্রান্সফার বা হচ্ছে যদি এরকম ইলেকট্রিক সিগন্যাল নার্ভ সেলের সাথে সংযুক্ততা বা ট্রান্সফার ইলেকট্রিক সিগন্যাল থেকে নার্ভ সেলে ট্রান্সফার এরকম যদি কিছু বোঝায় তাহলে সেখানে চোখ বন্ধ করে সোডিয়াম মার্ক করে দিবে, কারণ সোডিয়ামের সাথে এটা একটা রিলেশন আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাই। Which one of the following organs excretes water, fat and various carbolic wastes? আচ্ছা ক্যাটাবলিক ওয়েস্ট, আচ্ছা ক্যাটায়ন, আচ্ছা ক্যাটাবলিক ওয়েস্ট এবং হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাবলিক ওয়েস্ট মানে ক্যাটায়নের যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট আছে ফ্যাট এবং ওয়াটার এক্সক্রিট করে বডি থেকে বের করে দেয়, বডি থেকে বের করে দেয়। এটার একটা বড় উৎকৃষ্ট একটা অর্গান হচ্ছে বা বড় একটা জায়গা হচ্ছে কিডনি। কিডনি হচ্ছে ছাঁকনির কাজ করে, বডি থেকে ফ্লুইড বের করে দিচ্ছে, তাই না? আমরা হচ্ছে ইউরিনের মাধ্যমে আমাদের বডি থেকে ফ্লুইড বের করে নিচ্ছি। এছাড়া আরো অনেক গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড আছে, এগুলো থেকেও আমাদের ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তারপরে আমাদের হচ্ছে মানে কি বলবো যে আমাদের যে চোখের যে পানি সেখান থেকেও আমাদের কিন্তু বডি থেকে লিকুইড প্রোডাক্ট বা ওয়াটার রিলিজ হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে মানে গুরুত্বপূর্ণভাবে বা সবচেয়ে মেজর ভাবে যে ভূমিকা পালন করতেছে একটা লার্জ অ্যামাউন্টের ওয়াটার ফ্যাট বা তোমার হচ্ছে ইলেকট্রোলাইট বা ক্যাটায়ন বের করে দিচ্ছে বডি থেকে, সেটা হচ্ছে আমাদের কিডনি। আর হচ্ছে বাকি যারা আছে তারা হচ্ছে সামান্য পরিমাণে, কিডনির তুলনায় এটা খুবই সামান্য কিডনি যে পরিমাণে করে। ঠিক আছে, তো কিডনিটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট, যদিও এখানে সুইট গ্ল্যান্ড নাই, সুইট গ্ল্যান্ড তো এমনি নেই। স্যালাইভারি গ্ল্যান্ড তো হচ্ছে লালা থুতু এগুলোর সাথে রিলেটেড। স্কিন তো জানোই, স্কিন এগুলোর সাথে কোনো এর সাথে রিলেটেড না। স্কিন স্কিন রিলেটেড হতো বাট জন্য হচ্ছে গ্ল্যান্ড চাইছে এখানে। হ্যাঁ, যে হচ্ছে মানে হচ্ছে স্কিনের মাধ্যমে হয় যেমন সুইট গ্ল্যান্ডের মাধ্যমে হয়, যদি সুইট গ্ল্যান্ড বা হচ্ছে সুইটিং এর কথা থাকতো তাহলে সেক্ষেত্রে হইতো। স্কিন স্কিন দিয়ে তো বোঝায় না যে হচ্ছে এক্সক্রিট করে বা সবসময় তো স্কিন করে না, টেম্পারেচারও রেগুলেট করে স্কিন, তাই না? এর আরো অনেক কাজ আছে। কিডনির মেইন কাজটাই হচ্ছে এক্সক্রিট করে বডি থেকে ওয়াটার বা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়ালস এক্সক্রিট করার কাজই হচ্ছে কিডনি। ঠিক আছে, So, যার যেটা মেইন কাজ সেটা বলতেই হবে। আচ্ছা, সার্চ অফ হুইচ হরমোন স্টিমুলেটস ওভুলেশন ইন হিউম্যান ফিমেলস? আচ্ছা আচ্ছা, সার্চ অফ হুইচ হরমোন মানে কি এক মানে এক খণ্ড বা হচ্ছে সার্চ অফ বলতে বুঝেছে একটা নির্দিষ্ট পরিমাণ কোন হরমোনটা একটা নির্দিষ্ট পরিমাণে স্টিমুলেট করে ওভুলেশনকে, ওভুলেশনকে স্টিমুলেট করে হিউম্যান ফিমেলদের মধ্যে। সবসময় মনে রাখবা যে ওভুলেশনে হেল্প করে লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, ওভুলেশনে কে কোন হরমোন হেল্প করে? লুটিনাইজিং হরমোন। এখন আমরা খুঁজবো যেহেতু ওভুলেশনে হেল্প করার কথা বলছে বা হচ্ছে স্টিমুলেটস ওভুলেশন, ওভুলেশনে করব উদ্দীপনা জাগাবে হিউম্যান ফিমেলদের, সেই হরমোনের হরমোনটার নাম হচ্ছে লুটিনাইজিং হরমোন। আর হচ্ছে প্রোজেস্টেরন হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন। আর প্রত্যেকটা হরমোনেরই আলাদা আলাদা কাজ আছে, এগুলো দেখে নিতে হবে কারণ যে কোনো সময় যে কোনো হরমোন দিয়ে কোশ্চেন করতে পারে। ঠিক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কি বা আমাদের সামনে বলো কি জিজ্ঞেস করছে হরমোন আনসার। ইউনিভার্সাল রিসিভার্স ক্যান রিসিভ ব্লাড ফ্রম, আচ্ছা ইউনিভার্সাল রিসিভার কে? ইউনিভার্সাল রিসিভার্স ক্যান রিসিভ ব্লাড ফ্রম, ইউনিভার্সাল রিসিভার মানে যারা সবার ব্লাড রিসিভ করতে পারে সেটা হচ্ছে গ্রুপ এ বি। ইউনিভার্সাল রিসিভার্স ক্যান রিসিভ ব্লাড ফ্রম, যদি বলা হইতো যে ইউনিভার্সাল রিসিভার কারা তখন হয়তো কিন্তু গ্রুপ এ বি ব্লাড গ্রুপ যাদের এ বি তারা হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, আর যারা হচ্ছে ও ব্লাড গ্রুপ ও তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল রিসিভার বা গ্রুপ এ বি এর যারা আছে তারা কাদের থেকে ব্লাড রিসিভ করতে পারে? সবার থেকে করতে পারবে। তাহলে দেখো সবগুলো কোন অপশন আছে, যে গ্রুপ এ বি, এ বি আর ও এইগুলা থেকে হচ্ছে রিসিভ করতে পারে। সো এর জন্য এদের বলা হয় ইউনিভার্সাল রিসিভার। আর এরা সবাইকে দিতে পারে, ও ও যারা হচ্ছে ব্লাড গ্রুপ তারা সবাইকে দিতে পারে, তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে, দুইটা পড়াই হয়ে গেল আমাদের একসাথে।
আচ্ছা, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, টু রিসেম্বল ইটস প্যারেন্ট ইজ নোন অ্যাজ, একটা টেন্ডেন্সি একটা অফস্প্রিং এর, আচ্ছা টেন্ডেন্সি অফ অ্যান অফস্প্রিং মানে হচ্ছে কি যে একটা অফস্প্রিং বা একটা সন্তানের হচ্ছে টেন্ডেন্সিটা টু রিসেম্বল ইটস প্যারেন্টস ইজ নোন অ্যাজ, তার প্যারেন্টস এর সাথে যে হচ্ছে তার যে মিল বা তার যে হচ্ছে একটা গঠনগত দিক আছে যে হ্যাঁ এটা দেখলে বোঝা যায় না যে হ্যাঁ এটা হচ্ছে তার প্যারেন্টস হতে পারে, এরকম একটা মিল আছে, সেটাকে আমরা কি বলি, সেই জিনিসটাকে সেই নামটা কি সেটা জানতে চাইছে যে ইজ নোন অ্যাজ, কি বলে আমরা চিনি, এটা হচ্ছে হেরিডিটি, তোমরা সবাই জানো মানে বংশগত যে বিষয়টা থাকে, হেরিডিটি হবে আনসার। অলরাইট, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, কম সময়ের মধ্যে ক্লাসটা শেষ হচ্ছে। এরপরে কি 42 নাম্বার, 42, ওকে। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ জেনেটিক্স, আচ্ছা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে গ্রেগর জোহান মেন্ডেল উনি কিন্তু জেনেটিক্সের জনক, তাই না? এখন দেখো গ্রেগর জোহান মেন্ডেল বা শুধু মেন্ডেল নাম থাকতে হবে, এটা তো সেই ছোটবেলা থেকে, এটা আর বলার কিছু নেই। জোহান মেন্ডেল হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, ঠিক আছে, গ্রেগর জোহান বংশগতিবিদ্যার জনক। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এর কোন স্টেটমেন্টটা ট্রু, স্টেটমেন্টস ইজ ট্রু রিগার্ডিং দ্য ল অফ সেগ্রিগেশন, আচ্ছা ল অফ সেগ্রিগেশন অনুযায়ী, রিগার্ডিং টু ল অফ সেগ্রিগেশন অনুযায়ী নিচের কোনটা হচ্ছে ট্রু সেটা জানতে চাইছে। আচ্ছা অনেকগুলো ল আছে, তার মধ্যে ল অফ ইনহেরিটেন্স আছে, ল অফ সেগ্রিগেশন আছে, ল অফ অমুক তমুক, অনেক কিছু আছে, অনেক কিছু ল আছে, প্রত্যেকটা জিনিসের ল আছে। তো এই যে লটা সেগ্রিগেশন এটা সর্বপ্রথম দেয় মেন্ডেল, মেন্ডেলের এটা হচ্ছে প্রথম ল, যেখানে হচ্ছে স্পার্ম এবং ইগ সেলের মধ্যে বা দুই ধরনের গ্যামেটের মধ্যে হচ্ছে দুই কপির হচ্ছে হেরিডিটি ফ্যাক্টর বলুক বা জিন বলুক, এটা হচ্ছে সেপারেট করছিল একটা আরেকটার থেকে, ঠিক আছে, মানে হচ্ছে কি করছিল যে যখন গ্যামেট ফর্মুলেশন হইতো বা একটা স্পার্ম অথবা হচ্ছে একটা ওভাম, এগুলো যখন ফর্মুলেশন হইতো তখন হচ্ছে দুই কপি করে প্রত্যেকটার হচ্ছে ফ্যাক্টর বা সেগ্রিগেট করতো বা একত্র করতো একটা থেকে আরেকটা। এটার মানে হচ্ছে যে যখন হচ্ছে গ্যামেট গুলো রিসিভ করে তাদের হচ্ছে যে একটা করে কপি আছে, যেটা প্রত্যেক জিনের মধ্যে একটা করে কপি, একটা অনুরূপ প্রতিলিপি গঠন করে জিনের মধ্যে, এবং হচ্ছে ডিফারেন্ট একটা প্রতিলিপি গঠন করে, একটা সেম করে আর একটা আলাদা করে, মানে কি আমরা হচ্ছে যখন গ্যামেট দেখি তখন আমরা কি করি, প্লাস প্লাস, ঠিক আছে, থেকে দুই ভাগ হয়ে যায়, এখানে একটা প্লাস থাকে, মাইনাস হতে পারে, আবার হচ্ছে প্লাস হয়ে হচ্ছে প্লাস মাইনাস থাকে, সেক্ষেত্রে আবার এখানে একটা প্লাস একটা মাইনাস হবে, এরপরে আবার এটাকে ভেঙে একটা প্লাস আরেক দিকে মাইনাস ভাঙাই, প্লাস প্লাস মাইনাস, যখন গ্যামেটটা ভাঙি তখন হচ্ছে এইভাবে করে আমরা হচ্ছে ভেঙে মানে হচ্ছে একটা অনুরূপ সেম প্রতিলিপি গঠন করি আর একটা ভিন্ন প্রতিলিপি গঠন করি। তো এইটার কথাই বলছে যে এই যে আমরা প্রতিলিপি গঠন করতেছি বা এই একটা থেকে আরেকটাকে যে মানে আলাদা করতেছি বা সেম রাখতেছি, একটাকে আরেকটাকে আলাদা করতেছি, এই লটাকে বা এই আইনটাকে এটা যে অনুযায়ী করছে বলা হয় ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ আইন বা হচ্ছে প্রতিলিপিকরণ আইন এরকম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আহ, কি বলছে যে কোনটা, which of the following statements true regarding the law of segregation, আচ্ছা segregation এ কি বলে যে হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে দুটো কপি থাকবে এর, এগুলা একটা থেকে আরেকটা হচ্ছে সেগ্রিগেট হবে না বা আলাদা হবে না, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আনসার কি হতে পারে, পড়তে হবে তাই না, পড়তে হবে এগুলা। ল অফ সেগ্রিগেশন ইজ ল অফ পিওরিটি অফ জিনিস, আচ্ছা এখানে বলতেছে যে ল অফ সেগ্রিগেশনটা এমন একটা ল যেখানে পিওরিটি আছে, জিনের
পিউরিটি আছে, এটা কিন্তু ট্রু। কারণ হচ্ছে অনুরূপ প্রতিলিপি একটা গঠন করতে, এটা মানে হচ্ছে কি, ওটা তো অবশ্যই হচ্ছে কি বলবো, যে সেম যেহেতু গঠন করতে, তাহলে একটা সেম করে আর একটা হচ্ছে করে। তো পিওর হচ্ছে জিনিসটা, মানে সেম টু। তারপর হচ্ছে অ্যালিস সেপারেট ফ্রম ইচ আদার ডিউরিং গ্যামেটোজেনেসিস। আচ্ছা, যখন গ্যামেটোজেনেসিস হয় মানে কি জাইগোট যখন গঠন হয়, তখন হচ্ছে এটা অ্যালাউস হবে, হয়তো অ্যালাউস সেপারেট, তখন হচ্ছে আলাদা হয়ে যায়। ঠিক আছে, গ্যামেটোজেনেসিস আলাদা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়। কারণ হচ্ছে যখন সেপারেট তৈরি করে একটা আরেকটার সাথে, বা আরেকটা যখন অনুরূপ না তৈরি করে সেপারেট তৈরি করা হয়, তখন কিন্তু গ্যামেটোজেনেসিসটা বা বংশটা একটু আলাদা হওয়ার টেন্ডেন্সি, তারাও তাদের মতো করে খুঁজে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, segregation of factors is due to segregation of chromosomes during meiosis। আচ্ছা, segregation of factors যখন হচ্ছে segregation factor কাজ করে, যখন due to কারণ to the segregation of chromosomes and during segregation of chromosome during meiosis। meiosis যখন হয়, meiosis কোষ বিভাজন যখন হয়, তখন হচ্ছে ক্রোমোজোমের, তখন হচ্ছে ক্রোমোজোমের সেগ্রিগেশনটা হয়, এবং সেগ্রিগেশন অফ ফ্যাক্টর গুলাও হচ্ছে, মানে ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলোরও হচ্ছে সেগ্রিগেশনটা হয়। এখন সেগ্রিগেশন বলতে আমরা বুঝতেছি যে হচ্ছে সেপারেট হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া। হ্যাঁ, যে আলাদা হওয়ার যে ফ্যাক্টরটা আছে, এটা কি কারণে হয়ে থাকে, যখন ক্রোমোজোমটা আলাদা হচ্ছে। কোষ বিভাজন কিরকম, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, তাই না? তার মানে হচ্ছে আলাদা 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 করে ভাগ হয়ে যায়, ক্রোমোজোম ভাগ হয়ে যায়, এবং হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সময়ই হচ্ছে এটা সম্পন্ন থাকে। তাহলে আমরা মোটামুটি 3টাকেই সঠিক বলতে পারি। কারণ কি, প্রথমটা হচ্ছে পিওরিটি, যদি সেম টু সেম হয় তাহলে তো অবশ্যই পিওর। তারপরে হচ্ছে যেটা বলছে যে হচ্ছে যখন আহ, কি বলে, যখন হচ্ছে গ্যামেটোজেনেসিস হয়ে থাকে, তখন এটা অ্যালাউ করে যে এটা সেপারেট হয় একটা আরেকটার থেকে। সো এটাও হচ্ছে যায় এটার সাথে, সেটাও ট্রু হয়ে যায়। তারপরে কি বলছে যে সেগ্রিগেশন ফ্যাক্টরের কারণে হচ্ছে সেগ্রিগেশন অফ হয় ডিউরিং সময়, মিওসিস যখন কোষ বিভাজন হয় তখন হচ্ছে এটা সেগ্রিগেশন হয়। তাহলে সবগুলাই সঠিক হচ্ছে। তোমরা তো আগেই আনসার দিয়ে বসে আছো, তো সব তো পারো, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট হয়ে যাচ্ছ দিন দিন, সবই তো পারো। আচ্ছা, all of the following are nutrients found food except আচ্ছা, all of the following are nutrients found in food। আচ্ছা, কোন নিউট্রিয়েন্ট গুলা হচ্ছে ফুডের মধ্যে পাওয়া যায় এক্সেপ্ট, মানে ফুডের মধ্যে পাওয়া যায় না, এরকমটা জানতে চাই। কোনটা খাবারের মধ্যে থেকে যে নিউট্রিয়েন্টটা পাওয়া যায় না সেটার কথা জানতে চাইছে। নিচের কোনটা হচ্ছে খাবারের মধ্যে থেকে পাওয়া যায় না? আমরা জানি প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, বা হচ্ছে ভাইটামিনস বলো, সবই খাবার দিয়ে আমরা পাই। তাহলে কোনটা পাই না এখানকার মধ্যে? অবশ্যই প্লাজমা। একমাত্র প্লাজমা বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু আমরা খাবার থেকে পাই। এক্সেপ্ট যেহেতু বলছি, তাহলে বিপরীতটা বোঝাবো। ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। দিস ইজ দ্য আনসার। ওকে, ওয়াটার সলিউবল ভিটামিনস। আচ্ছা, ওয়াটার সলিউবল কোনগুলা? ওয়াটার ওয়াটার সলিউবল হচ্ছে এ, ডি, ই এন্ড কে, তাই না? আচ্ছা, আর ফ্যাট সলিউবল কোনগুলা? যেগুলো হচ্ছে ফ্যাটে দ্রবীভূত থাকে, সেগুলো হচ্ছে ফ্যাট সলিউবল। তো ফ্যাট সলিউবল ভিটামিনস কোনগুলো তাহলে আমাদের? আচ্ছা, একটু ভুলেছি, সেটা হচ্ছে ফ্যাট। আচ্ছা, ফ্যাট সলিউবল যদি আমি বলি, তখন একটু আগে যে বলছি ভিটামিন এ, ডি, ই আর কে। ঠিক আছে, হ্যাঁ, ফ্যাট সলিউবল হচ্ছে এ, ডি, ই আর কে। আর যখন বলবো যে ওয়াটার সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন বি আর সি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার ভিটামিন এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাট সলিউবল, আর হচ্ছে ভিটামিন বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবল। তো এখন বলছে যে এখন আমি তো জানি না যে এখানে প্রশ্ন যে করছে, এখন অপশনে গিয়ে হচ্ছে এইগুলার নাম আছে নাকি কি আছে। আমি হচ্ছে এটা জাস্ট আমার বেসিক একটা ধারণা, ও যখন আমি শুনবো যে
ওয়াটার বা ফ্যাট সলিউবল ভাইটামিনস, তখন আমি এরকম একটা ধারণা মাথায় নিয়ে অপশনগুলো এখন দেখতে যাব। এখন যখন আমি অপশনে দেখব স্টোরড ইন বডি, আচ্ছা ওয়াটার সলিউবল ভাইটামিনস গুলা কি বডিতে স্টোর হয়? না, এগুলো হচ্ছে তাপে নষ্ট হয়ে যায়, তাই না? তো আমাদের বডিতে অনেক হিট থাকে, সো এটা আমাদের হচ্ছে বডিতে থাকতে পারে না, এটা এক্সক্রিট হয়ে যায়। তাহলে এক্সক্রিট বাই বডি, এগুলো আমার বডি থেকে বের হয়ে যায়, ঠিক আছে? ওয়াটার সলিউবল কোনগুলো? বি আর সি, এগুলো তাপে নষ্ট, এই যে ভিটামিন সি বিশেষ করে এটা তাপে নষ্ট হয়ে যায়, এগুলো হচ্ছে বডি থেকে এক্সক্রিট করে দেওয়া হয়, তাহলে এক্সক্রিটেড বাই বডি। আর দেখার দরকার নাই, কারণ হচ্ছে ওইটাই আনসার হবে। তারপরেও দেখি রিলিজ বাই বডি মাসেলস, বডি মাসেলের থেকে রিলিজ হয় ভিটামিন। না, এটা আমরা খাবার খাই, এই খাবার, এই জাতীয় খাবার খাই আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেম কাজ করে তখন ভাইটামিন সি। আচ্ছা রিলিজ বাই বোন ম্যারো, এগুলো বোন ম্যারো থেকে রিলিজ হয় না, এগুলো হচ্ছে ব্লাড, ব্লাড না যে বোন ম্যারো থেকে রিলিজ হবে, আরবিসি হচ্ছে বোন ম্যারো থেকে রিলিজ হয়, ঠিক আছে? এই ভাইটামিনস হয় না। তো আই থিংক ইউ আর ক্লিয়ার। এ বলে ৪৪-এর ৪৫, ওকে, এক্সক্রিট বাই বডি, বডি থেকে এক্সক্রিট। আচ্ছা এবার বলছো ভাইটামিনস, এখন ভাইটামিনস এ তোমার কি জানতে চাইছে আমি তো জানি না এখানে কি বলছে। যখন তুমি প্রশ্নটা পড়বা তার মানে এখানে ওই শুধু এইটুকু লেখা আছে না, ক্যারেক্টারিস্টিক্স বা বলতে কি বুঝো এই ধরনের কোনো কিছু থাকবে, তাই না? তো আমরা জানি যে ভাইটামিনস আমাদের কি করে, এনার্জি প্রোভাইড করে, নাকি হচ্ছে আমাদেরকে আহ, উম, তাপ ও শক্তি উৎপাদন করে, নাকি হচ্ছে আমাদের বডিকে বডির ইমিউন সিস্টেম ধরে রাখে, বা কি এই ধরনের অনেকগুলো কাজ আছে ভাইটামিনস এর, রাইট? তো আমার এখন দেখতে হবে যে আসলে কোনটা ট্রু, আমার জানতে হবে ভাইটামিনস এর কাজগুলা কি কি, সবগুলা কাজ জানতে হবে। যদি আমি জানি তখন আমি এটা ইজিলি আনসার করতে পারবো। আচ্ছা তাহলে আমাকে এখন বলো যে ভাইটামিনস এর কয়টা কাজ তোমরা জানো? আমরা অনেকগুলা ফাংশন পড়ছি ভাইটামিনস এর, তাই না? গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করে, তারপরে হচ্ছে বডিকে নিউট্রালাইজ, মানে নিউট্রিশন, বডির নিউট্রিশনটা মেনটেন করে, তারপরে বডিতে যে নর্মাল সেল ফাংশন থাকে এগুলো মেনটেন করে। তো সব মিলায় হচ্ছে আমাদের ভাইটামিনস এর মূল যে ভূমিকা বা মেইন যে ক্রুশিয়াল রোলটা প্লে করে সেটা হচ্ছে আমাদের মেটাবলিক প্রসেসে, যেমন হচ্ছে আমাদের নর্মাল সেল ফাংশনটা রক্ষা করে, তারপরে আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট করে বা ইমিউনো সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে ভাইটামিনস। এছাড়াও আমাদের গ্রোথ ডেভেলপমেন্টেও ভাইটামিনসের একটা বড় ভূমিকা থাকে। যদি ইমিউনো সিস্টেম ভালো থাকে তাহলে সেক্ষেত্রে এমনিতেই হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট হবে এবং হিলিং এও হেল্প করে। যে যদি আমাদের কোনো কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া কোনো কিছু থাকে, দেখবো ভাইটামিনস জাতীয় জিনিস খেলে এটা হচ্ছে কোপ আপ করে দ্রুত, ঠিক আছে? তো আমি যদি এখন দেখি যে প্রোভাইড এনার্জি, তাহলে কি এটা হবে যে আমাদেরকে কি এনার্জি প্রোভাইড করে? না, এটা মিললো না। তারপরে বলছে কি আর ইনঅর্গানিক ইন নেচার, ও ডু নট প্রোভাইড এনার্জি। আচ্ছা যদি বলতো প্রোভাইড এনার্জি তখন এটা হইতো না, কারণ হচ্ছে এনার্জি প্রোভাইড করে কে? প্রোটিন, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি এনার্জি প্রোভাইড করে, কিন্তু ভাইটামিনস কি প্রোভাইড করে এনার্জি? না। তাহলে তো এটাই ট্রু হচ্ছে, কারণ ডু নট প্রোভাইড এনার্জি বলছে, রাইট? এটা ট্রু হচ্ছে। আচ্ছা আর ইনঅর্গানিক ইন নেচার, এটা হচ্ছে ইনঅর্গানিক না, এটা একটা অর্গানিক, এটার প্রকৃতিটা অর্গানিক, মানে এই জিনিসটা অর্গানিক। অর্গানিক বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে একদম কোর জিনিসগুলোকে বুঝি, তাই না? তো ভাইটামিনস তো তোমার ল্যাবে তৈরি করা বা এরকম কোনো কিছু না যে হচ্ছে এটা আমাদের হচ্ছে ম্যানমেড জিনিস যে অর্গানিক হইতেও পারে বা নাও হইতে পারে, এরকম কিছু না। এটা অর্গানিক একটা ম্যাটেরিয়াল যা হচ্ছে আমাদের বডির ইমিউনো সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে। ক্যান নট বি হাইড্রোলাইজড। আচ্ছা এটা কিন্তু হাইড্রোলাইজ করে বডিকে, মানে কি? পানি, এখন ওয়াটার সলিউবল ভিটামিনস এগুলো কিন্তু আমাদের হাইড্রোলাইজেশনে সাহায্য করে বা হাইড্রেট করতে সাহায্য করে বডিকে। তো হাইড্রেট ক্যান বি হাইড্রোলাইজড, ঠিক আছে? নিড স্পেশাল এনজাইমস টু বি ডাইজেস্টেড, এটার জন্য আলাদা কোনো এনজাইমের প্রয়োজন নাই, বা হচ্ছে এটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যেমন আমরা দেখি কার্বোহাইড্রেটকে আমরা হচ্ছে এই এনজাইম দিয়ে হচ্ছে ডাইজেস্ট করতে পারি, বা এখান থেকে শুরু হয় ট্রিপসিন বা কাইমোট্রিপসিন থেকে হচ্ছে আমরা করতে পারি, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হয়। এই ধরনের যেমন হচ্ছে আমাদের মুখের মধ্যে কিছু এনজাইম নিঃসৃত হচ্ছে, এগুলা থেকে কার্বোহাইড্রেট শুরু হচ্ছে, তারপরে আমাদের স্টোমাকে গিয়ে গ্যাস্ট্রিন নিঃসৃত হচ্ছে এনজাইম, সেখান থেকে আমাদের প্রোটিন, মানে কি বলবো যে মেটাবলিক প্রসেসে আগানোর জন্য হেল্পফুল হচ্ছে।
দেন আমাদের ফ্যাট গুলোকে ভাঙার জন্য আরেকটা এনজাইম কাজ করতেছে। এরকম কিন্তু কোনো স্পেসিফিক এনজাইম ভিটামিন রিলেটেড আমরা পড়ি নাই বা এরকম কোনো কিছু নাই। তো এটা ডাইজেস্ট হওয়ার জন্য আলাদা করে স্পেশাল কোনো ভাইটামিনসের প্রয়োজন হয় না। আচ্ছা, বুঝতেই পারিনি আমি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডু নট বলছে যেহেতু ডু নট বলার কারণে এটা হচ্ছে ট্রু হইছে। যদি বলতো প্রোভাইড এনার্জি তাহলে কিন্তু এটা ফলস হয়ে যেত। ঠিক আছে? ডু নট বলার কারণে এটা হচ্ছে ট্রু হইছে। আর বাকিগুলা সবই হচ্ছে ফলস বা ভুল। ঠিক আছে? ওকে, এবার আসো ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল এর নামগুলা কি, কি বললাম? ফ্যাট সলিউবল এর ৪ টা, একটা হচ্ছে A, D, E আর K। এখন এখানে হচ্ছে হেল্পস ইন অল। বলছে কি ফ্যাট সলিউবল ভিটামিনস হেল্পস ইন অল, বাট মানে বাট হচ্ছে কোথায় করে না। সব জায়গায় তো হেল্প করে, কিন্তু কোনটায় করে না। মনে রাখবো সবসময় ফ্যাট সলিউবল ভিটামিনের প্রধান কাজ হচ্ছে দাঁতের গঠনে হেল্প করে। হ্যাঁ, ফরমেশন অফ টিথ, তারপরে হচ্ছে ফরমেশন অফ বোন, এগুলোতে মানে হাড় গঠন বা হচ্ছে শক্ত আমাদের বডিতে যেগুলো হাড় দাঁত এই ধরনের জিনিস আছে বা হচ্ছে এই ধরনের মানে জয়েন্ট, এগুলোর গঠনে হচ্ছে সাহায্য করে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনস গুলা। তাহলে কিসে সাহায্য করে না? সবগুলোতেই তো সাহায্য করে, কোনটায় করে না? ঠিক আছে? এই যে ফরমেশন অফ ট্রিথ, এটাতে তো করে, তাহলে এটা হবে না। বোনসেও করে, তাহলে নখ নিস, নিতেও হচ্ছে জয়েন্ট আছে, তাই না? তাহলে ইনক্রিজ টুথ ডিকে। ইনক্রিজড টুথ ডিকে মানে কি? দাঁতের ক্ষয় বাড়াতে সাহায্য করে, করে না? কারণ সে তো দাঁত গঠন করতেছে, ক্ষয় বাড়াতেও যদি সাহায্য করে তাহলে তো একটা জিনিস তো একই জিনিস তো দুই ধরনের বিপরীত কাজ করতে পারে না। হয় যেকোনো একটা করবে, গঠন করবে না ক্ষয় করবে, ক্ষয় বাড়াবে, যেকোনো একটা। যেহেতু সে অলরেডি ফরমেশন করতেছে, সে গঠন করতেছে, সে কখনোই ক্ষয় করবে না। সো ইনক্রিজ টুথ ডিকে, ডিকে ইনক্রিজ করতে হেল্প করতেছে না। ঠিক আছে? ওকে, অলরাইট। অ্যামাইনো অ্যাসিড চেইন ইজ আ প্রোটিন মলিকিউল ইজ অ্যামাইনো অ্যাসিড চেইন ইন আ প্রোটিন মলিকিউল। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের যে চেইনটা আছে একটা প্রোটিন মলিকিউলে, সেটা কি অবস্থায় আছে, মানে কিভাবে থাকে? কনকেভ নাকি হচ্ছে স্ট্রেইট থাকে নাকি কার্ভ অবস্থায় থাকে? কোন মানে ইয়েতে থাকে সেটা জানতে চাইছে, মানে কোন পজিশনে থাকতেছে, যে অ্যামাইনো অ্যাসিডের চেইনটা কোন পজিশনে থাকতেছে? সোজা হয়ে থাকতেছে নাকি কার্ভ হয়ে থাকতেছে নাকি হচ্ছে কয়েলড হয়ে থাকতেছে নাকি কনকেভ হয়ে থাকতেছে? ঠিক আছে? মানে এই শেপটার কথা জিজ্ঞেস করছে, এটা মুখস্থ করে রাখতে হবে। এটা হচ্ছে কয়েলড অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে? কার্ভড অবস্থায় পাওয়া যায় না, এটা হচ্ছে কয়েলড অবস্থায় পাওয়া যাচ্ছে, পাওয়া যায়। স্ট্রেইট অবস্থায়ও পাওয়া যায় না, এবং কনকেভ মানে হচ্ছে উত্তল, ওই অবস্থায়ও পাওয়া যায় না। এখন হচ্ছে কয়েলড যে কন্ডিশনটা, যে অবস্থায় আর কি আমরা পাই অ্যামাইনো অ্যাসিড চেইনটা প্রোটিন মলিকিউলে, সেটা সেটা কি তোমরা জানো যে আসলে হচ্ছে কয়েলটা কিরকম? আচ্ছা, এটা হচ্ছে কিছু লুপ বা হচ্ছে কিছু মানে কি বলবো যে লুপ গঠন করার মতো, মানে হচ্ছে চেইনও না অ্যাকচুয়ালি, কিন্তু হচ্ছে লুপ গঠন করে, মানে স্প্রিং এর মতো। কিরকম বলবো, মানে শেপটা মাঝখানে স্প্রিং টাইপ থাকবে আর কি, বাইরে থেকে টাইপ দেখা যাবে। মানে উম, একটু হচ্ছে কি বলবো, মানে একটু বাঁকানো টাইপের, একটু স্প্রিং জাতীয় দেখতে, এইটাকে বলি হচ্ছে আমরা কয়েলড টাইপ। এইভাবে মানে হচ্ছে চেইন গঠন করে, মানে চেইনটা যখন গঠন করে একেবারে মানে এরকম সিকেল সেল বা শিকলের মতো করে না, করে হচ্ছে একটু কার্ভ টাইপ, মানে এইরকম কার্ভটা থাকে। তো মাঝখানের যে জয়েন্টটা, এটা এরকম থাকে না। ঠিক আছে? হচ্ছে এরকম কার্ভ হয়ে হয়ে এরকম একটা মানে হচ্ছে গঠন করে, চেইন টাইপের। ঠিক আছে? ওকে, এই এই ইয়েটার নাম বলি আমরা কয়েলড। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন এ ইন ল্যাকটেটিং মাদার। ল্যাকটেটিং মাদারের ডেইলি রিকোয়ারমেন্ট কত লাগে? একটা নর্মাল মানুষের ডেইলি রিকোয়ারমেন্ট কত লাগে সেটা আগে জানতে হবে না, যে হচ্ছে ভিটামিন যে এটার অভাবে কি কি হয় বা এটার ফাংশন কি, এটাও তো আমাদের জানতে হবে। এগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে?
আচ্ছা, যদি আমি বলি যে ভিটামিন এ এটা হচ্ছে ল্যাকটেটিং মাদারে কত, এটা তো আমি বলবোই, এটা তো আমাদের আছেই। তো আমরা যদি নরমাল একটা মানুষের কথা চিন্তা করি যে নরমাল একটা মানুষের রেঞ্জ কত হইতে পারে, সেক্ষেত্রে 20 to 60 মাইক্রোগ্রামস পার ডেসিলিটার। লিখে দেখাই। ডেসিলিটারে এটার হচ্ছে একক ধরা হয়, হ্যাঁ, পার ডেসিলিটারে। তো হচ্ছে মাইক্রো এমসিজি, মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ মানুষের। যখন হচ্ছে প্রেগনেন্সিতে যায় তখন হচ্ছে একটু বেশি। এখন যদি আমি ইউনিটে বলি, আম, আমাদের তো হচ্ছে এখানে যে ইয়েটা দেওয়া আছে সেটা ইউনিটে, এটা তো মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, প্রত্যেকটারই কিন্তু হচ্ছে ইয়ে লাগবে, নর্মাল রেঞ্জ লাগবে। যেমন ভিটামিন এ এর লাগবে, বি এর লাগবে, আর হচ্ছে ভিটামিন ডি এর লাগবে। ডিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এগুলো আমাদের জানতে হবে। এখন যদি আমি বলি যে ডেইলি যে রিকোয়ারমেন্টটা থাকে, তাহলে সেটা হচ্ছে 3000 3000 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা হচ্ছে একটা মানুষের, একটা সুস্থ একটা নর্মাল মানুষের ডেইলি রিকোয়ারমেন্ট। কিন্তু যখন একটা প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার হয় তখন তার ডেইলি রিকোয়ারমেন্টে কিছুটা ইনক্রিজড আসে। কিরকম ইনক্রিজড আসে? 900 950 950 ইন্টারন্যাশনাল ইউনিট ইনক্রিজ হয় নর্মাল মানুষের তুলনায়। মনে করো একটা মানুষের ডেইলি রিকোয়ারমেন্ট আমি বললাম যে হচ্ছে 3000 ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে যখন একটা মা হচ্ছে ল্যাকটেটিং মাদার অথবা যখন তার প্রেগনেন্সি পিরিয়ড চলতেছে তখন তার হচ্ছে 3950 ইন্টারন্যাশনাল হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু মিস্টেক, সেটা হচ্ছে যে ইনক্রিজ দেন নর্মাল রেঞ্জ যদি বলতো তখন হচ্ছে এই অপশনটা হইতো, ঠিক আছে। 950 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভাইটামিন এ ইন আ ল্যাকটেটিং মাদার দেন নর্মাল রেঞ্জ অফ হিউম্যান বিং ইজ, হ্যাঁ, তখন হচ্ছে এটা হইতো। এখন যদি এই প্রশ্নটা থাকে তাহলে আমাদের অপশন হইতে হবে 3950 ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে। তো ডেইলি রিকোয়ারমেন্টটা জানলাম। এরপরে হচ্ছে ভিটামিন ডি এরটা মুখস্থ রাখতে হবে। ভিটামিন ডি এরটাও খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, যেটার কারণে হচ্ছে হাড় ক্ষয় হয়ে যায়, রিকেটস রোগ হয়, এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসের চান্সেস থাকে। সো এটা কিন্তু খুবই একটা মেজর। আর ভিটামিন এ এর অভাবে কি হয়, ওই যে আমাদের হচ্ছে ব্লাইন্ডনেস বা যেটাকে আমরা বলি রাতকানা রোগ হয়, এটা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দ্য রিকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্স অফ ভিটামিন এ ফর ইনফ্যান্ট। আচ্ছা, ইনফ্যান্টদের কত? ইনফ্যান্টদের হচ্ছে মাইক্রোগ্রাম। আচ্ছা, মাইক্রোগ্রামের আরেকটা সংকেত হচ্ছে এই যে এভাবেই লিখে লিখতে পারি। যখন একটা ইনফ্যান্টের হবে তখন তার ডেইলি রিকোয়ারমেন্ট 30 মাইক্রো, ঠিক আছে। আর হচ্ছে নর্মাল মানুষের হচ্ছে পার পার ডেসিলিটারে, মানে বডিতে যতগুলো ফ্লুইড আছে তার পার ডেসিলিটারে 20 থেকে 60, ঠিক আছে, মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। আর হচ্ছে একটা বাচ্চার ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে থাকে 350 মাইক্রোগ্রাম, হ্যাঁ, তার বডি। ইনফ্যান্টের এজ অনুযায়ী তার হচ্ছে 150 মাইক্রোগ্রাম থাকে, এইটুকুই থাকে। এটা কিন্তু পার ডেসিলিটার না, এটা কিন্তু ফিক্সড একটা অ্যামাউন্ট যে 3 মাইক্রোগ্রাম থাকে। আর যদি আমি ওইভাবে পার্সেন্টেজ করতে যাই তাহলে হচ্ছে 15 থেকে 40 বা 15 থেকে 30 এরকম হচ্ছে পার ডেসিলিটারে থাকে, ঠিক আছে, মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। তো আমাদের 350 মাইক্রোগ্রাম। এই এই যে ইনফরমেশন গুলো, যে কত ডেসিলিটার থাকে বা কতটুকু পরিমাণ থাকে, অ্যামাউন্ট কতটুকু থাকে, বা এটা কে আবিষ্কার করছে, এটা হচ্ছে কত সালে আবিষ্কার হয়েছে, এই জিনিসগুলা বেসিক সেন্সে বেশি আসে। যে এটার একক কি, বা এটা হচ্ছে এটার মেইন ফাংশনটা কি, বা নিচের কোনটা এটার মেইন ফাংশন না, এগুলো সবই হচ্ছে মুখস্থ থেকেই বেশি আসে। এখানে ওরাইট হওয়ার কিচ্ছু নাই।
মানে সেভ তোমরা যেই কোয়েশ্চেনগুলা লিখিতর জন্য পড়বে বা যেই কোয়েশ্চেনগুলো আমরা মানে থিওরিটিক্যাল রাইটিং পার্টের জন্য পড়ে থাকি মূলত এখান থেকেই কমন চলে আসে এবং কিছু কিছু জিনিস যেমন মুখস্থ রাখতে হয় এটা কে আবিষ্কার করছে এটা হচ্ছে কার দেওয়া হচ্ছে মানে একটা নীতি বা এটা হচ্ছে নরমাল রেঞ্জ কত বা আসতে পারে যে হচ্ছে উম অক্সিজেনের পরিমাণ কমে গেলে হচ্ছে কি বলে সেই টার্মটাকে। এরকম বিভিন্ন ধরনের হচ্ছে মুখস্থ বিদ্যা যেগুলা মানে বেসিক যে মুখস্থ করার যে জিনিসগুলা, এগুলা থেকেই বেশি প্রশ্ন আসে বেসিক সায়েন্সে। তোমরা এতক্ষণ যা দেখলে আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোন ধরনের কোয়েশ্চেন আসে এবং এগুলা তোমরা কি পড়লে তোমরা হচ্ছে এগুলো সলভ আউট করতে পারবা। ঠিক আছে? তো কারো কোনো কি প্রশ্ন আছে? ফার্মাকোলজি ক্লাস লাগবে। আচ্ছা তোমাদের তো ফার্মাকোলজি ক্লাস নেওয়া হয়। তোমাদের তো ফার্মাকোলজি ক্লাস হয় মিডওয়াইফারিদের জন্য। তো তোমরা এত ওরাইড হওয়ার কিছু নেই। ফার্মাকোলজি ক্লাস হয় বিবলিনারে তোমরা হচ্ছে খেয়াল করো ফার্মাকোলজি ক্লাস হয়। এছাড়াও যারা অ্যাপসে যুক্ত আছো তারা তো ফার্মাকোলজি হিউজ ক্লাস পেয়েছো। অনেকগুলা হচ্ছে ক্লাস পেয়েছো তোমরা। সো এত ওরাইড হওয়ার কিছু নেই। ফার্মাকোলজি ক্লাস তো দেওয়া হচ্ছেই। ভালো টিচার ফার্মাকোলজির এবং আমি তো নিজেও ক্লাস করি মাঝে, মাঝে তার ক্লাস। এতই ভালো লাগে আমার ক্লাসটা। ফার্মাকোলজি খুব মজা করে পড়ান উনি। তো আই হোপ তোমাদের ফার্মাকোলজি নিয়ে প্রবলেম হওয়ার কিছু নাই। তোমরা বি ব্রেইনারে যোগাযোগ করো। পেয়ে যাবা ফার্মাকোলজি ক্লাসগুলো। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। কষ্ট করে জয়েন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।